করো না, শুরু করো না, আমি ডাকছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে ভূগোলের লাস্ট ক্লাস করব। দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা। আমরা 9-10-এ পড়েছিলাম সামাজিক বিজ্ঞানে, আপনাদের মনে আছে কিনা যে দুর্যোগ ব্যবস্থাপনা একটা চক্র ছিল, মনে আছে? প্রশমন, পূর্ব প্রস্তুতি, সারাদান। তো এগুলো আজকে আমরা রিমাইন্ড করব, সবই আপনাদের জানা, নতুন কিছুই না। আমরা জাস্ট একটু রিমাইন্ড করবো, এই আর কি। আমরা একটু বোঝার চেষ্টা করি দুর্যোগ জিনিসটা কি। দুর্যোগ হলো এমন একটি গুরুতর সমস্যা যা ব্যাপক মানবিক, বস্তুগত, অর্থনৈতিক, এমনকি পরিবেশগত ক্ষতির কারণ হয়ে ওঠে বা ক্ষতি করে যায়। মানবিক মানে মানুষের জীবন, প্রাণহানি হয়। বস্তুগত মানে হচ্ছে যত বস্তু যা আছে প্রকৃতিতে, আমাদের চারপাশে আমরা যা দেখি, আমাদের ঘর, আসবাবপত্র। স্যার, আসসালামু আলাইকুম। আমার নেটটা মনে হয় আবার ডিস্টার্ব করেছিল, তাই না? আচ্ছা, নেটটা আবার চেঞ্জ করলাম, দেখি এখন এই নেটটা দিয়ে হয় কিনা। আমি আবার স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যাচ্ছে কি? হ্যালো, এখন দেখা যাচ্ছে, শোনা জি যাচ্ছে? স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, জি দেখি। স্যার। আমার মোবাইলে নেট দিয়ে এখন কানেক্ট করেছি, যদি কন্টিনিউ হয়, আল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি হবে, যেহেতু এখন পর্যন্ত হয়েছে, হবে। এতক্ষণ ওয়াইফাই ছিল। আমার রুমে, মোবাইলের রুমটা নিচতলায়, তো মোবাইলের নেটও পাওয়া যাচ্ছিল না। আর দুর্যোগের সাথে আরেকটা শব্দ হচ্ছে বিপর্যয়। বিপর্যয় ইংরেজি হচ্ছে হ্যাজার্ড। হ্যাজার্ড মানে হচ্ছে বিপর্যয়। বিপর্যয় শব্দটা হচ্ছে দুর্যোগের চেয়েও সিরিয়াস একটা কন্ডিশন। এই প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটি, যখন প্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণে প্রচুর সম্পদ হানি, মানুষের জীবন হানি ঘটায় এবং মানুষের জীবনযাত্রাকে সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য স্তব্ধ করে দেয়, তখন তাকে বিপর্যয় বলা হয়। যেমন আমরা দেখি যে আমাদের বন্যা হয়, পাহাড়ি ঢল থেকে প্রায়ই বন্যা হয়। হয়তো 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ বন্যাটা থাকে, কন্টিনিউ করে। কিন্তু যদি এমন হয়, আমরা 98 সালের বন্যা কি কি দেখেছি, মনে আছে কিনা? পুরা 1.5 মাস, কোন কোন এলাকায় 2 মাস একটানা মানুষের ঘর পানিবন্দী ছিল। 98 সালের বন্যা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা। তো এই বন্যায় আমাদের মানুষের, যেসব এলাকায় দীর্ঘ সময় বন্যা ছিল, ওদের জীবন একেবারে স্তব্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা একটু দুর্যোগের ক্লাসিফিকেশন দেখি। মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটি, আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো আমরা দেখলে বুঝবো, জাস্ট একটু ইমাজিনেশন করবেন, কল্পনায় বুঝতে পারবেন। ঘূর্ণিঝড় মানুষ বানাইতে পারে না। নদী ভাঙন মানুষ ভাঙে না। টর্নেডো মানুষ সৃষ্টি করতে পারে না। শৈত্যপ্রবাহ মানুষ সৃষ্টি করে না। বন্যা, খরা, ভূমিকম্প, এই কোনোটাই মানুষ সৃষ্টি করে না। তাহলে এগুলা প্রাকৃতিক দুর্যোগ। আমরা নাম শুনেই বুঝি, জাস্ট লজিক, কমন সেন্স অ্যাপ্লাই করলে এগুলো আমরা বুঝতে পারি। এগুলোর জন্য আমাদের শীট মুখস্থ করতে হবে না। এবার দেখি আমরা মানব সৃষ্ট দুর্যোগ কোনগুলা।
শিল্পায়ন ও নগরায়ন এটা মানুষ সৃষ্টি করে, শিল্পায়ন ন্যাচারালি হয় না। মানুষ যদি ফ্যাক্টরি না বানায় অটোমেটিক্যালি ফ্যাক্টরি হয় না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে শিল্পায়ন কি আপনারা জিজ্ঞেস করতে পারেন, স্যার শিল্পায়ন তো কোনো দুর্যোগ না, শিল্পায়ন তো মানুষের জন্য আশীর্বাদ, মানুষের তৈরি, মানুষ নিজের জন্যই করে। কিন্তু না, শিল্পায়ন একটা দুর্যোগের মধ্যেই পড়ে। কারণ কি, শিল্পায়নের ইফেক্টটা মারাত্মক। আমাদের এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি, যার কারণে গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে। গ্রিন হাউস ইফেক্ট কিন্তু ওজোন স্তরের ক্ষয়, দুইটা আলাদা জিনিস। আরেকটা ক্লাসে বলেছিলাম, মেবি বিজ্ঞান ক্লাসে বলেছিলাম, আজকে আবার একটু বলি। দেখেন, আপনাদের সাথে আমার একজন বড় ছাত্র আছে, ওকে আমরা একটু দেখাই। আপাতত আমি 1 মিনিটের জন্য স্ক্রিনশটটা স্টপ করছি। আমার ক্লাসটা কি লাইভে দিয়েছো? হ্যাঁ, ক্লাস লাইভ হইতেছে। আমি এখানে ক্লাস নিচ্ছি। দেখেন, একটা বড় ছাত্র আমার সাথে আসে, আপনাদের সাথে আছে। ওই দেখেন, দেখছেন, সে কোলে ওঠার জন্য, মানে উঠে ক্লাস ল্যাপটপের উপরে বসার জন্য পাগল হয়ে গেছে। দেখা যাচ্ছে তাকে? জি, আমরা জি দেখতেছি। স্যার, জি স্যার, দেখতে অনেক পাচ্ছি। জি কিউট। স্যার। কিন্তু ওই স্যার এটা মেয়া, তো হালুয়া না। এটা হালুয়া না, এটা আরেক বাসা। হালুয়া ছিল আমার খালানি বাসায়, এটা আমাদের ট্রেনিং ইনস্টিটিউট। এর মা আছে এখানে আশেপাশে, ই করতেছে ওর মা। ওর মা যে বাচ্চাটা আমার কাছে বর্গা দিয়ে রেখে গেল, মানে আমি যদি হাল চাষ করে বা খাই দেই, বাচ্চাটাকে মেরে ফেলি, আমি যদি শিয়াল হইতাম, ওর মার তো সাহস কম না। আচ্ছা, যাই হোক, সুবিধা নাই। তো শিল্পায়নকে আমরা যদিও আশীর্বাদ মনে করি, প্রকৃতির দৃষ্টিকোণ থেকে মাদার আর্থ সেটাকে কিন্তু আশীর্বাদ মনে করে না। পৃথিবী মনে করে এটা একটা দুর্যোগ আমাদের জন্য। যুদ্ধ বিগ্রহের ফলে উদ্ভূত পরিস্থিতি, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম মানব জাতির ইতিহাসে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে। এটার ইফেক্ট কিন্তু এখনো পড়ছে। এখনো জাপানে শিশু জন্ম হয় জন্মগতভাবে বিকলাঙ্গ, প্রতিবন্ধী হয়ে। কারণ কি, ওই যে পারমাণবিক বোমার যে রেডিয়েশন, এটা এখনো কিন্তু প্রকৃতিতে বিরাজ করছে। আর এটা তো যেমন তেমন যুদ্ধ বিগ্রহের ফলে, শুধু এটা তো একটা উদাহরণ দিলাম আমি, যে পারমাণবিক রেডিয়েশন, এছাড়া আরো হাজার হাজার ধরনের ক্ষতি যুদ্ধের ফলে হয়ে যায়। বনাঞ্চল নিধন করে শহর তৈরি করা, এটা ব্যাখ্যার কিছু নাই। সরাসরি গাছ কাটা মানে সরাসরি পরিবেশের ক্ষতি করা। পরিবেশের প্রতিক্রিয়া মূল্যায়ন না করে উন্নয়ন প্রকল্প তৈরি করা, মানে আমি একটা রাস্তা বানাবো একদম জঙ্গলের মাঝখান দিয়ে, হয়তো ইঞ্জিনিয়ার যিনি ডিজাইন করেছেন রাস্তা, বা প্ল্যানার যারা ছিলেন, তারা যদি বলতো যে হয়তো আমার 500 কিলোমিটার রাস্তার মধ্যে 50 কিলোমিটার রাস্তা ঘুরাই নিলেই আমি জঙ্গলটা, পুরোটা জঙ্গল কাটতে হইতো না, আমি জঙ্গলের পাশ দিয়ে, বনের পাশ দিয়ে আমি নিতে পারতাম। এইটুক ভাবনা তারা ভাবেনি। তারা করেছেন কি, একেবারে আহ বনের মাঝখান দিয়ে রাস্তাটা নিয়েছে, যার কারণে কয়েক হাজার হেক্টর জমি আমার বনাঞ্চল ধ্বংস হয়ে গেল। অথবা নদীর উপর এমন একটা জায়গায় ব্রিজটা করেছে যেখানে হয়তো আমাদের মাছের একটা প্রজনন ক্ষেত্র ছিল, সেই সেই ব্রিজটা আরেকটু, আর 5 কিলোমিটার ডানে বা বামে করলেই হয়তো মৎস্য সম্পদের উপর আঘাত হতো না। তো এইগুলোই হচ্ছে আসলে মানব সৃষ্ট দুর্যোগ। আমরা এখন একটা একটা করে প্রাকৃতিক দুর্যোগের কারণ এবং ফলাফল, এবং কি কি আমাদের বাংলাদেশে কি কি বড় বড় ক্ষতি করে গেছে আমরা একটু দেখি। বন্যা, বন্যা কি, দীর্ঘ সময়ের জন্য যদি আমাদের ল্যান্ডস্কেপ প্লাবিত হয়, আমাদের নদীর পানি যদি ওভারফ্লো করে, অথবা পাহাড়ি ঢল এসে যদি আমাদের স্থলভূমি প্লাবিত করে, সেটাকে বন্যা বলা হয়। বন্যার কারণ অনেক হতে পারে, অতিবৃষ্টি হতে পারে, পাহাড়ি ঢল হতে পারে, হঠাৎ করে যেমন ভারতের গজলডোবা, টিপাই মুখ, এই বাঁধ, তিস্তা ব্যারেজ, এই বাঁধগুলো খুলে দেওয়ার কারণে আমাদের দেশে হঠাৎ করেই অনেক পরিমাণ পানি প্রবেশ করে, যেগুলো আমাদের নদীগুলো ক্যারি করতে পারে না। নদীগুলো পানি ক্যারি করার একটা সময় লাগে, নির্দিষ্ট সময় আছে। এটা যখন ওভারফ্লো করে যায় তখনই কিন্তু আমাদের ল্যান্ডস্কেপে পানি প্রবেশ করে। আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক নদী আছে 57টি। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। উৎপত্তি হয়েছে ভারতে, এরকম নদী আছে 53টা। মানে 53টা নদী ভারত থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে। এগুলোর উপর আমাদের কন্ট্রোল নাই, ভারতের কন্ট্রোল। উজানের নদীর
উজানের দেশের নদীর উপর কন্ট্রোল থাকে। পানিকে কখনোই উজানে ঠেলা যায় না। উজান বোঝেন তো? পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে নদী পতিত হয়। তাহলে উপরের যে পয়েন্ট গুলা সেগুলোই হচ্ছে উজান। আর পরের পয়েন্ট, এই হে, বিড়াল আমার ইয়ার জ্যাকেটের ভিতর দিয়ে ঢুকছে, বলুন তো কেমন লাগে? ওই, সে ভালো একটা খেলা পাইছে এখানে। তো যেটা বলছিলাম যে দুইটা পয়েন্ট, নদীর কোনটা উজান কোনটা ভাটি কিভাবে বুঝবো? যে অংশগুলো সমুদ্রের কাছে সেগুলো হচ্ছে ভাটি, আর যে অংশগুলো সমুদ্র থেকে দূরে বা পাহাড়ের উৎপত্তি স্থলের কাছে সেগুলো হচ্ছে উজান। কারণ আমরা যদি পৃথিবীর ম্যাপটা একটু কল্পনা করি, যে হিমালয় থেকে ম্যাক্সিমাম নদীগুলো উৎপন্ন হয়, অথবা মেঘালয় থেকে। এই নদীগুলো মেঘালয় হচ্ছে ইন্ডিয়াতে, বা হিমালয় থেকে আসার সময় আগে ইন্ডিয়া হয়ে পরে বাংলাদেশে ঢুকে। যার কারণে ইন্ডিয়া হচ্ছে উজান রাষ্ট্র নদীর ক্ষেত্রে, আর বাংলাদেশ হচ্ছে ভাটি রাষ্ট্র। যার কারণে নদীর উপর আমাদের কন্ট্রোল নাই। তো সকল দিক থেকেই দেখেন, ভারত রাষ্ট্র বড়, সামরিক শক্তিও বেশি, অর্থনৈতিক শক্তিও বেশি। আবার নদীর উপর কন্ট্রোলও ভারতের। সবকিছু আল্লাহ ভারতকে সুবিধাজনক স্থানে দিয়ে দিয়েছে, বা বাংলাদেশকে দুর্বল জায়গায় দিয়েছে। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ডিপ্লোম্যাটিক, মানে কূটনৈতিক তৎপরতা ছাড়া কোনো বিকল্প নাই। আন্তর্জাতিক নদী আইন আছে, আন্তর্জাতিক সমুদ্র আইন আছে। সেখানে আমাদেরকে পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি আমাদেরকে আন্তর্জাতিক সংগঠনগুলোর কারোর কাছে আমাদেরকে দাবি রাখতে হবে বা জানাতে হবে যে দেখেন আমরা কেন পারছি না। আপনারা জানেন, আগের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা ইন্ডিয়ার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট ছিল। কোনো কিছুতেই তারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে চাইতো না, বলতো না। তো যার কারণে আমাদের দেশের জনগণের একটা ক্ষোভ ছিল যে আহ, দেশ ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে এই যে নদী নিয়ে। কখনোই কিছু সরকার বলতো না। সরকার চিন্তা করতো, আমি যদি সরাসরি এটা বলি ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যায়, তাহলে কি আমার ক্ষমতা নিয়ে টান দিবে কিনা। তো ক্ষমতা আলটিমেটলি চলে গেছে। এখন নতুন সরকার, এই মুহূর্তে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, ফিউচারে হয়তো নতুন একটা সরকার আসবে। আমরা আশা করবো এমন যে সরকারই আসুক না কেন, তারা যেন কূটনৈতিক তৎপরতা চালাতে গিয়ে ভয় না পায় বা পিছপা না হয়। আমরা এটাই আশা করবো, তাই না? যেন আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ভারত যেন আমাদেরকে গ্রীষ্মে, মানে খ- শীতকালে বা খরার সময়, শুকনার মৌসুমে তারা সব পানি আটকে রেখে তারা নিজেরাই শস্য উৎপাদন করে। আর বর্ষাকালে যখন ওদের পানি ফিল আপ হয়ে যায়, বাড়তি পানি তারা হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয়। তো এই যে স্বার্থপর আচরণটা ইন্ডিয়া করছে, আমরা বাংলাদেশ দুর্বল রাষ্ট্র হওয়ার কারণে, সামরিকভাবে দুর্বল হওয়ার কারণে আমরা, এবং ডিপ্লোম্যাটিক্যালি সামরিক এবং অর্থনৈতিক শক্তি ডিপেন্ড করিয়ে দেয় যে কোন দেশে ডিপ্লোমেসি ভালো হবে। যেই দেশ সামরিকভাবে উন্নত, অর্থনৈতিকভাবে উন্নত, সেই দেশ অটোমেটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি উন্নত হয়। এটাই নিয়ম, তাই না? আমাদের এখানে এখানে আমরা কিন্তু এককভাবে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, হ্যাঁ, ফরেন সার্ভিস, ফরেন মিনিস্ট্রি, এদেরকে আমরা দায়ী করতে পারি না। আমার অস্ত্র না থাকলে তুমি ডিপ্লোমেসি দিয়ে কি দেশ জিততে পারবা? এটা কি সম্ভব? পৃথিবীর কোনো রাষ্ট্রই বোকা না, পৃথিবীর কোনো দেশের ডিপ্লোম্যাটরাই বোকা না। কিন্তু ডিপ্লোম্যাটদের কিছু করার থাকে না যখন মিলিটারির হাতে অস্ত্র না থাকে, বা ইকোনমিতে রাষ্ট্রের অস্ত্র ছাড়াও পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যারা মারাত্মকভাবে পৃথিবীর ইতিহাসকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে? তারা অন্য শক্তি দিয়ে, তাদের হয়তো অর্থনৈতিক শক্তি, অথবা অন্য কোনো না কোনো তাদের শক্তি থাকতে হবে, যেটা দিয়ে সে পৃথিবী অন্য একটা রাষ্ট্রের উপর প্রভাব সৃষ্টি করতে পারবে। বাংলাদেশে সে কোনোটাই নাই। এই জন্য আমরা ইন্ডিয়ার উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারছি না। আচ্ছা, আমরা একটু দেখি, বাংলাদেশের বন্যার সিজনটা হচ্ছে বর্ষাকাল, বর্ষার শেষ অংশ। জুন জুলাই কিন্তু বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির জমতে 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 পানির লেয়ার বাড়তে 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 2 মাস সময় লাগে মোটামুটি বন্যা শুরু হইতে। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি বন্যা হয় আমাদের দেশে। বিপদ সীমাগুলো দেখি। আমাদের যে তিস্তা নদীর একটা পয়েন্ট আছে, তার নাম হচ্ছে ডালিয়া পয়েন্ট। এখানে বিপদ সীমা হচ্ছে 52.60 সেন্টিমিটার। এটা পার হয়ে, এটার উপর দিয়ে পানি প্রবাহিত হলে আমরা বলে নিই যে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর এখানে বাহাদুরাবাদ ঘাট, এটা হচ্ছে জামালপুরে। জামালপুরের মেবি দেওয়ানগঞ্জ উপজেলায়, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, এই কয়েকটা, এই তিনটা জেলা হচ্ছে, তিনটা উপজেলা হচ্ছে আহ যমুনা নদীর উপরে। যমুনা নদীর এই পারে হচ্ছে জামালপুর, ওই পারে হচ্ছে কুড়িগ্রাম এবং
আহ বগুড়া এবং সিরাজগঞ্জ, 3টি জেলা। তো এখন বিশেষ করে এই জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাটা হচ্ছে এই নদীর বন্যার জন্য সবচেয়ে বেশি সেন্সিটিভ। আচ্ছা, পদ্মা নদীর ক্ষেত্রে হচ্ছে 19.5 সেন্টিমিটার। পদ্মা নদীর মাওয়া ঘাট, আমরা যেখানে পদ্মা সেতু যেখানে হয়েছে। মেঘনা নদীর হচ্ছে 6.10 সেন্টিমিটার। এটা হচ্ছে মেঘনা নরসিংদী পয়েন্টে। সরি, ভুল বলতেছি, পদ্মা নদীরটা হচ্ছে 6.10 সেন্টিমিটার। আর মেঘনা নদীটা হচ্ছে 5.25 সেন্টিমিটার। এত ডেফিনিট তথ্য হয়তো পরীক্ষা আসবে না, তারপর আমরা মনে রাখলাম যদি কখনো আসে আর কি। আচ্ছা, বন্যার কিছু কারণ দেখি। প্রাকৃতিক কারণগুলো হচ্ছে উজানের বৃষ্টি হয়, বুঝেছি আমরা। মৌসুমী জলবায়ুর প্রভাব বুঝতে পেরেছি আমরা। শাখা নদীগুলো যখন পলি দ্বারা ফিল আপ হয়ে যায়, নদী পানি টানার প্রবাহিত হওয়ার সুযোগ থাকে না, তখনই পানি ওভারফ্লো হয়। মানে নদীর গভীরতা কমে যাওয়া পলি দ্বারা, এই যে এই কারণটা আর এই যে এই কারণটা, মূল নদীর গভীরতা কম, এই দুইটা আসলে একই কারণ। মূল নদী হোক আর শাখা নদী হোক, গভীরতা কমলেই পানি ওভারফ্লো হবে। আরেকটা কারণ হচ্ছে বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটা, এটা একটা কারণ হতে পারে। হিমালয়ের বরফ গলা পানি, আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি এই প্রকৃতির বিজ্ঞানীরা শঙ্কিত, যে হিমালয়ের তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের হিমালয় থেকে পানি বরফ গলছে, যার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। শুধু যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে তা না, বন্যাও সৃষ্টি করছে। ভূমিকম্প বন্যার একটা ফলাফল। আপনারা জানেন কিনা যে এই যে ব্রহ্মপুত্র নদ, এটাকে পুরাতন ব্রহ্মপুত্র কেন বলা হয়? ময়মনসিংহ দিয়ে যে নদীটা গেল আর কি, এটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র। কেন পুরাতন বলা হচ্ছে? কারণ আগে ব্রহ্মপুত্র নদীটা মূলত এখান দিয়ে প্রবাহিত হতো, এবং নদীটার উৎপত্তি স্থলে থেকে, হিমালয় থেকে যখন আসছে মানস সরোবর থেকে, সেখান থেকেই নাকি কৈলাস শৃঙ্গ থেকে, ভুলে গেলাম তো। ব্রহ্মপুত্র কোন জায়গা থেকে? স্যার, কৈলাস তিব্বতের সিংহের মানস তিব্বতের সরোবর হ্রদ কৈলাস থেকে। শৃঙ্গের মানব সরোবর। মানস সরোবর থেকে যখন উৎপন্ন হয়েছে তখন তার নাম কিন্তু ব্রহ্মপুত্রই ছিল। যমুনা নদী যেটা বাংলাদেশের 3টা বড় নদীর একটা হচ্ছে যমুনা নদী, এটা কিন্তু উৎপত্তি স্থলে ব্রহ্মপুত্র ছিল। বাংলাদেশে ঢোকার ঠিক আগ মুহূর্তে এই কুড়িগ্রাম জেলার যে পয়েন্ট আছে ওখানে সে 2 ভাগে ভাগ হয়ে গেছে। না, বাংলাদেশে ঢোকার জাস্ট পরেই 2 ভাগে ভাগ হয়ে একটা সোজা দক্ষিণে চলে গেছে যমুনা নামে, আর একটা কোনাকুনি দক্ষিণ পূর্ব দিকে কোনাকুনি ময়মনসিংহের দিকে প্রবাহিত হয়ে মেঘনার সঙ্গে গিয়ে মিলেছে। তাহলে যেই পয়েন্টটায় ভেঙে গেছে, 2 ভাগে ভাগ হয়ে গেছে, আগে কিন্তু এখানে 2টা নদী ছিল না, যমুনা নদীটাই আগে ছিল না। 1778 সালে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে কি হলো, ব্রহ্মপুত্র নদীটার মূল যে গতিপথ সেখানে একটা ভূমি উত্থিত হয়ে নদীর গতিপথটা চেঞ্জ হয়ে যমুনা নদীটা সৃষ্টি হয়ে গেল। তার মানে ভূমিকম্প নদীর গতিপথ পরিবর্তন করে দিতে পারে, সেখানে বন্যা হওয়া তো সিম্পল ব্যাপার। মানব সৃষ্ট কারণ, মানুষ কিভাবে বন্যা সৃষ্টি করে? নদীর অববাহিকায় প্রচুর বৃক্ষ নিধন করলে হয়। নদীর উপর যখন বাঁধ, যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ। তারপর হচ্ছে অন্যান্য নদীতে নির্মিত সকল নদীতে বাঁধের প্রভাব। অপরিকল্পিত নগরায়ন, শুধু অপরিকল্পিত নগরায়ন না, জবরদখল নগরায়ন বলতে পারেন এটাকে। অপরিকল্পিত হচ্ছে আইনগতভাবে বৈধ, প্ল্যানটা ভুল ছিল। আর বাংলাদেশের মানুষ এতই স্মার্ট, তারা নগরায়ন তো সিটি কর্পোরেশন হয়তো করেছে, তারপরেও আমি নদীর উপর জায়গা দখল করে এই খুঁটি দিয়ে বাঁশ গেড়ে দোকানপাট বসিয়েছি, থাকার ঘর নির্মাণ করছি। এগুলো হচ্ছে মানব সৃষ্ট কারণ বন্যার। মানে নদীর নর্মাল ফ্লোতে যদি আমরা বাধা সৃষ্টি করি, সেটাই হবে আমার ইয়ের কারণ, নদীর বন্যার কারণ। আমরা কিছু বন্যা দেখি। একটা হচ্ছে মৌসুমী বন্যা, প্রতি বর্ষায় যেটা হবে, সাধারণত বর্ষাকালেই হয়। আকস্মিক বন্যা, যেমন মনে করেন যেটা ওই যে আহ পাহাড়ি ঢল থেকে যে বন্যাটা হয় সেটা হচ্ছে আকস্মিক বন্যা। ইদানিং 2-3 বছর ধরে কোশ্চেন কিন্তু অ্যানালিটিক্যাল আসতেছে। এবার প্রশ্নটা এভাবে চলে আসবে, আকস্মিক বন্যা নিম্নের কোন কারণে হয়? লিখতে পারে প্রচুর বৃষ্টির কারণে, লিখতে পারে জোয়ার ভাটার কারণে, লিখতে পারে ভূমিকম্পের কারণে, লিখতে পারে ইয়ার কারণে, পাহাড়ি ঢলের কারণে। তো পাহাড়ি ঢল এবং ভূমিকম্প দুইটাই আকস্মিক, কিন্তু ভূমিকম্পের কারণে বন্যা বাংলাদেশে খুব কমই হয়। আমার ইতিহাসে স্বাধীনতার পরে হয়নি, কিন্তু প্রতি বছরই কিন্তু, এই যে এই বছর হয়েছে, লাস্ট 3-4 মাস আগেও আমরা দেখেছি যে সুনামগঞ্জ, বিশেষ করে বাংলাদেশের, যদি আবার এটাও যদি বলে যে বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যার সম্ভাবনা বেশি, আনসারটা কি হবে? উত্তর পূর্বাঞ্চলে। উত্তর পূর্ব বাংলাদেশের ম্যাপটা দেখেন, সিলেট ডিভিশন,
এবং নেত্রকোনা, ময়মনসিংহের পূর্ব অংশ এবং হচ্ছে পুরা সিলেট ডিভিশন, এই পুরাটাই হচ্ছে মেঘালয় পাহাড়ের পদদেশে। যার কারণে মেঘালয়ে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, সারা পাহাড় জুড়ে যখন বৃষ্টি হবে, সেই পানি সাধারণত অভিকর্ষের টানে নিচের দিকে নামে, মাটি ভেদ করে পানির একটা অংশ পাহাড়ের ভিতরে ভেদ করে নিচে চলে যায়। কিন্তু পানি যখন ভিজে যায়, পানির একটা ওয়াটার লোড বলতে একটা কথা আছে। মাটি যখন ভিজে যায়, পানিতে সম্পৃক্ত হয়ে যায়, তখন এক্সেস পানিটা সে আর নিচে নিতে পারে না। তখন কি হয়, বাড়তি পানিটা উপর থেকে পাহাড়ের উপর থেকে ফ্লো হতে থাকে নিচের দিকে, ঢাল বেয়ে নামতে থাকে। নামতে 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 তারা পাহাড়ের যে পাদদেশ এলাকাটা আছে, সেই এলাকাটায় নদীতে পৌঁছার আগ পর্যন্ত তারা সেই এলাকাটায় পানি ক্লগিং হয়ে থাকে। এটাই হচ্ছে আকস্মিক বন্যা। আবার ওই যে বাঁধ খুলে দেওয়ার কারণে, ভারতের কিছু বাঁধ আছে, সেই বাঁধগুলো খুলে দেওয়ার কারণেও কিন্তু আকস্মিক বন্যাগুলো হয়। বুঝতে পেরেছেন? মৌসুমী বন্যার বৈশিষ্ট্য কি? সে স্যার, ঋতুভিত্তিক। এখানে বলেন, একটা কোশ্চেন আছে স্যার। পানি হ্রাস বলেন, বৃদ্ধির দ্রুত গতি এটা বুঝি নাই আকস্মিক বন্যায়। আবার বলেন, বুঝি নাই কি? আকস্মিক বন্যা হওয়ার একটা কারণ পানি হ্রাস বৃদ্ধির দ্রুত গতি। হ্যাঁ। এটার তো একটা উদাহরণ অথবা এটা মানে এই যে কি উদাহরণ বোঝাইছে দিলাম, আমি বুঝি। এই যে একটা উদাহরণ দিলাম, মনে করেন ভারত হঠাৎ করে একটা বাঁধ ফারাক্কা বাঁধটা হঠাৎ করে বা টিপাই মুখ বাঁধটা হঠাৎ করে খুলে দিল, হঠাৎ করে বাংলাদেশে অনেক পানি এসে বন্যা হয়ে গেল। এটা একটা কারণ। আবার একটানা 3-4 দিন যখন মেঘালয় পাহাড়ে বৃষ্টি হবে, তখন সেই সমগ্র পাহাড়ের পানির ঢলগুলা বাংলাদেশের পাদদেশে, বাংলাদেশ অংশে এবং ভারত অংশেও বন্যা সৃষ্টি করবে। এটাই তো আকস্মিক বন্যা। 3-4 দিনের মধ্যে যে বন্যাটা সৃষ্টি হয়ে যায়, সেটা একটা আকস্মিক বন্যা। আচ্ছা। আর নর্মালি বর্ষাকালে যে মৌসুমী বন্যাটা হয় ঋতুভিত্তিক, মানে বর্ষাকালে, এটা হচ্ছে ধরেন 2 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস ধরে বৃষ্টি হচ্ছে 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 হচ্ছে, পানি জমতেছে জমতেছে, নদীর পানি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ধীরে বোঝা যাচ্ছে, মানে 3-4 দিন 7 দিন আগে থেকেই দেখবেন যে বলা হয় যে পদ্মা নদীর পানি, যমুনা নদীর পানি অমুক পয়েন্টে এই মুহূর্তে এত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হচ্ছে মৌসুমী বন্যা, যেটা একটু ধীর, একটু স্লো আর কি। মৌসুমী বন্যার বিস্তৃতি ব্যাপক, মানে দীর্ঘ সময় ধরে হয়, এবং এটার ক্ষতির পরিমাণও বেশি হয়, এবং পানির হ্রাস বৃদ্ধিও গতিও ধীরে হয়, মানে হঠাৎ করেই বাড়ে না, হঠাৎ করেই কমে না, একটু সময় পাওয়া যায়। বাড়েও কমে, নামেও কমে আস্তে আস্তে পানি। আকস্মিক বন্যা পার্বত্য এলাকায় দেখা যায়, মানে পর্বতের ঢালে। শুধু যে পর্বতের ঢালে তা না, পাহাড়ের উপরেও বন্যা হয়। যেমন এই যে লামা, বাংলাদেশের একটা উপজেলা আছে, বান্দরবান জেলার লামা উপজেলা। এটা হচ্ছে মাতামুহুরী নদীর তীরে। আমি গিয়েছিলাম সেখানে, আমার একটা তথ্য অফিস আছে, উপজেলা তথ্য অফিস। ওখানের তথ্য অফিসার আমাকে দাওয়াত দিয়েছিল, আমি বেড়াতে গিয়েছিলাম। আমরা যে নাম শুনি মারায়ংতং, মেরিঞ্জা ভ্যালি, এগুলো হচ্ছে লামা উপজেলায়। আমি ওগুলোতে বেড়াতে গিয়েছি, দুইটাই দেখেছি আমি। তো এরপরে এখন আরেকবার যেতে চাইলাম, বলে স্যার এখন তো বন্যা হচ্ছে। আমি বলি কি বলেন, বন্যা হচ্ছে মানে? পরে সে আমাকে ভিডিও দিল। দেখলাম যে আসলে উপজেলা শহর সহ মানুষের ঘর বাড়ি পাহাড়ের উপরে সেটা ডুবে আছে। এটা কিভাবে সম্ভব, কিভাবে হইলো? লামা তো পাহাড়ের উপরে, মানে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি আহ কয়েক হাজার ফিট উপরে। এখানে বন্যাটা কিভাবে ফেলেছেন আজকে? আমার ক্লাস তো ওই জন্য খেলতে পারিনি। আচ্ছা ভাই, এখানে যারা আছেন ম্যাক্সিমাম সবাই মানে আপনাদেরই মিটিবিল, একটু কাইন্ডলি কি বলবেন যে একটু যদি সাউন্ড একটু কম, ক্লাস নিচ্ছি তো একটা। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তো পাহাড়ের উপরে বৃষ্টি কিভাবে হয়? পরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এখানে তো পাহাড়, যত পানি বৃষ্টি হোক না কেন, বন্যার পানিটা জমলে তো লামায় হওয়ার কথা না। পানিটা ঢলটা নামতে নামতে হওয়ার কথা আমাদের কক্সবাজার শহরে চলে আসার কথা পানি। এই লামা এলাকাটা হচ্ছে চকরিয়া একটা উপজেলা আছে কক্সবাজার জেলার, চকরিয়া উপজেলার ঠিক উজানেই হচ্ছে এই লামা। চকরিয়া থেকে 20 কিলোমিটার ড্রাইভ করলেই পাহাড়ে, একটানা পাহাড়ে উঠতে হয় লামা উপজেলায় উঠতে গেলে। তাহলে পানির ঢলটা তো নামতে নামতে চকরিয়াতে চলে আসার কথা। আমি তাকে জিজ্ঞেস করলাম এটা, তো সে এটা উত্তর দিতে পারে নাই, পারার কথাও না। এটা আসলে জিওগ্রাফি ছাড়া বা সায়েন্টিস্ট ছাড়া এটা উত্তর দিতে পারবে না। তবে কমন সেন্সে আমি এটা অ্যাপ্লাই করতে পারি, যে চারদিকে হয়তো কোনো একটা জায়গায় উঁচু পাহাড়, মাঝখানে ওই লামা বাজারটা, যার কারণে ওই বাজারটা প্লাবিত হয়ে গেছে। অথচ চারদিকে কিন্তু কোথাও পানি নাই। একটু লামা বাজার থেকে 5-7 মিনিট হাঁটলেই দেখবেন পাহাড়ে উঠে উঠে গেছি। চারদিকে তাকায় দেখবেন পানি নেই, লামা বাজারে পানি, মানে কি চারদিকের পাহাড়ের পানিগুলা লামা বাজারে এসে নেমেছে।
এই জন্য পানিটা নামতে সময় লেগেছে, বুঝতে পেরেছেন? এরকম আর কি। একটা কৃত্রিম লেক তৈরি হয়েছে পাহাড়ের উপরে। বাংলাদেশে যেমন বগা লেক, চারদিকে একদম ফুললি লোডেড পাহাড়, এই জন্য, বা ওই যে কাপ্তাই কাপ্তাই লেক, তিন দিকে পাহাড়, একদিকে বাদ দিয়ে রাখা হয়েছে, এই জন্য পানি নামতে পারছে না। লামা এলাকাটা হয়তো এতটা ব্লকড না, এই জন্য পানি আজীবন থাকে না। কিন্তু মেবি তিন দিকে ঘেরাও করা পাহাড়, পানি বের হয়ে যাওয়ার জায়গা খুব কম, এই জন্য পানিগুলো এসে জমে যায় এবং মাতামুহুরী নদীতে পড়ে। যখন যখন মাতামুহুরী নদী লোড নিতে পারে না, টানতে পারে না, তখনই সে চারদিকে ফ্লো হয়ে যায়। আচ্ছা, জোয়ার ভাটাজনিত বন্যা হচ্ছে ক্ষণস্থায়ী, 6 ঘন্টার জন্য হয়। আমরা জানি 24 ঘন্টার দিনে 2 ঘন্টা, দুইবার জোয়ার হয়, দুইবার ভাটা হয়, মানে 6 ঘন্টা হচ্ছে একটা জোয়ারের মেয়াদ, 6 ঘন্টা একটা ভাটার মেয়াদ। 4 6 24, দুইটা ভাটা দুইটা জোয়ার, মোট 4টা ঘটনা ঘটে 24 ঘন্টায়। সো 24 ঘন্টায় যেহেতু 4 বার ঘটে, আমরা বলে নিতে পারি প্রতিটার মেয়াদ হচ্ছে আনুমানিক রাফলি 6 ঘন্টা, 2 3 মিনিট হেরফের হইতে পারে। অমাবস্যা এবং অমাবস্যা এবং পূর্ণিমায় হচ্ছে এই জোয়ার ভাটাটা ভয়াবহ রূপ ধারণ করে, এবং এর উচ্চতা হচ্ছে সাধারণত 3 থেকে 6 মিটার পর্যন্ত হয়। আমরা এটা মনে রাখবো এমসিকিউ আকারে। বন্যার প্রভাব হচ্ছে 1954 সাল থেকে 1998 সাল পর্যন্ত প্রলয়ঙ্করী বন্যা হয় 17টি। 17টি, এভাবে এমসিকিউ হয়তো আসবে না, বাট স্পেসিফিক কোন কোন বন্যার কথা আসবে। 1988-এ বন্যা হয়েছিল, এটা বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এটা 2 মাস স্থায়ী হয়েছে। স্থলভাগের প্রায় 2/3 এলাকা বা 30,000 বর্গ মাইল এলাকা তলিয়ে যায়। বাংলাদেশের মোট ভূমির 61% প্লাবিত হয় 88 বন্যায়। এবং আমরা জানি বাংলাদেশের এরিয়া হচ্ছে 56,000 বর্গ মাইল। হুমায়ুন আজাদের একটি উপন্যাস আছে 56,000 বর্গ মাইল, লাল নীল দীপাবলি, নারী, পাকসার জামিন সাদবাদ। হুমায়ুন আজাদ আমার অনেক প্রিয় একজন লেখক। হুমায়ুন আহমেদ বলছি না, হুমায়ুন আজাদ বলছি। হুমায়ুন আজাদের ক্লাস হুমায়ুন আহমেদের চেয়ে অনেক উপরে। 1988 সালের 98 সালের বন্যা, এখানে বিপদ সীমার 112 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। মানে 88-এর বন্যার চেয়ে 98-এর বন্যা কি বিপদ সীমার উপর দিয়ে পানীয় প্রবাহিত হয় বেশি, এবং রেটও বেশি, 70% ভূমি প্লাবিত হয় সরকারি হিসাবে। আর ব্রিটিশ ব্রডকাস্টিং কাস্টিং কাউন্সিল বিবিসির মতে 68% এলাকা প্লাবিত হয়। আমরা মনে রাখবো সংখ্যাগুলো, এমসিকিউ আকারে আসবে। বলেছে 52টি জেলা ক্ষতিগ্রস্ত হয়, টাচ করেছে। বিংশ শতকের সবচেয়ে মহাপ্রলয়ঙ্কারী বন্যা হচ্ছে, বিংশ শতাব্দীর না, একবিংশ শতাব্দীরও এখন পর্যন্ত, 25 সাল চলে যাচ্ছে আজকে, আমরা একবিংশ শতাব্দীর 1/4 পার করে ফেলেছি, এখনো পর্যন্ত এত বড় বন্যা হয়নি। 2004 সালে একটা বন্যা হয়েছিল, 88, 98, 2004, এই তিনটা বন্যা ছিল বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর। 2004-এর পরে এত বড় বন্যা, এত প্রলয়ঙ্করী বন্যা মানুষ এখনো দেখে নাই। তো আপনারা যারা আমার ছাত্র, ধরে নিচ্ছি তাদের জন্ম আনুমানিক 2000 সালের আশেপাশে, তো আপনারা জন্মের পরে এত ভয়ঙ্কর বন্যা দেখেননি। বন্যা কবলিত হয় 3 কোটি মানুষ, এত কম কেন? বলছে 70% ভূমি প্লাবিত হয়েছে, তাহলে তো 70% মানুষই, 98 সালে মানুষের দেশে, বাংলাদেশের মানুষ ছিল আনুমানিক 14 কোটির মতো। 14 কোটির 70% হয় আনুমানিক 10 কোটি মানুষ প্লাবিত হওয়ার কথা ছিল। এখানে 3 কোটি কেন বলা হচ্ছে? কারণ 2 কোটি মানুষ তো ঢাকাই থাকে, আর সব জেলা শহরগুলোতে থাকে হচ্ছে আরো মনে করেন 4 5 কোটি। আর জেলা শহরগুলো বন্যায় প্লাবিত হয় না, কারণ জেলা শহরগুলো সাধারণত উঁচু জায়গাতে হয়। আমাদের ময়মনসিংহ শহরে এখন পর্যন্ত বন্যা হয় না, আমি দেখি নাই। আমার যে গ্রাম, ত্রিশাল উপজেলা, নামাপাড়া গ্রাম, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত, এখানে কখনোই আমি বন্যা হতে দেখি নাই, কখনোই না। 98, 2004, 88, 88 তো আমার জন্মই হয় নাই। 88 বন্যাই তো আমি দেখি নাই। 98 আর 2004-এর বন্যা আমার স্পষ্ট মনে আছে, দুইটাই। এইখানে কখনো পানি ওঠেনি। মানে কি, আমাদের ময়মনসিংহ অঞ্চলটা একটু উচ্চ ভূমি, তো এখানে বন্যা হয় না। স্থায়ী ছিল 80 দিন, দীর্ঘ সময় কিন্তু 80 দিন।
88 বন্যা ছিল 2 মাস। আর 98 বন্যা, 2000 সালের বন্যায় কি হয়েছিল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানে এলাকায়, সমুদ্র উপকূল এলাকায় 16টি জেলায় আকস্মিক বন্যা হয়। আর 2020 সালের বন্যায় কি হলো, 5 বছর আগে, বেশি আগে না, 33টি জেলা, 47টি জেলা টাচ করেছিল, ক্ষতি হয়েছিল 33টি জেলার। এগুলো মুখস্থ রাখার দরকার নাই, আসলে 88 আর 98 থেকেই বেশি আসবে। বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায়, এই লাস্ট 46তম বিসিএস এটা আসছে। যদিও আনসার গুলা খুব কনফিউজিং ছিল, কারণ সবগুলাই কারণ এটাই কোশ্চেন আসছে। তো বন্যা নিয়ন্ত্রণে কি কি করা যায়, নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা যায়। কেন? নদীর দুই তীরে যদি জঙ্গল থাকে, তাহলে নদীর ভাঙন হবে না। নদী ভাঙন না হলে নদীর পানির গভীরতা কমে যাবে না, রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে, পানি যখন নদী উপচে দুই পাশে প্লাবিত হবে, তখন বন সে পানির প্রবাহ কিছুটা হলেও বাধা দিবে। দুইটা কারণে আহ বন্যা নিয়ন্ত্রণে ক্ষেত্রে জঙ্গল, নদীর তীরে জঙ্গল হেল্প করে। প্রথম কারণটাই মুখ্য। নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, আপনারা জানেন কি না, পদ্মা সেতু তৈরিতে যে 40,000 কোটি টাকা খরচ হয়েছে, তার মধ্যে 13,000 কোটি টাকা, মানে প্রায় 1/3 হয়েছে নদী শাসন কন্ট্রোল করার জন্য। মানে পদ্মা সেতুর 7-8 কিলোমিটার আগে এবং পরে দুই জায়গাতেই বড় বড় টাইলসের স্ল্যাব, বড় বড় পাথরের স্ল্যাব ফেলে ফেলে পানি যেন নদীকে ভেঙে ফেলতে না পারে সেটা কনফার্ম করা হয়েছে। কারণ ব্রিজ আমি বানালাম ঠিকই, কিন্তু নদী ভেঙে চলে গেল সাইডে, তো ব্রিজ তো পানির তলে ডুবে যাবে। এই জন্য নদী যেন ভেঙে না যায়, এই জন্য দীর্ঘ এলাকা জুড়ে নদী শাসন করা হয়েছে। আচ্ছা, স্যার অ্যাকচুয়ালি নদী শাসন কি, মানে বন্যার এটার পূর্বাভাস এবং নদী শাসন বলতে স্যার একটা বোঝায় কোয়েশ্চেন নদীর ছিল, প্রবাহ নদী শাসন যেন, হ্যাঁ কোশ্চেনটা বলেন। মানে নদী শাসন কি এটার যে বলেন। ভাঙন রোধ এটাকে বোঝায়, এটাকে নিয়ন্ত্রণ রাখা বোঝায়? স্যার নদী মূলত এটা, শাসন মূলত বলতে ভাঙন কি? রোধ করা। নদী শাসন অনেকগুলো, নদীকে মানুষ যেভাবে শাসন করে, যা যা করে নদীর মধ্যে, সবগুলাই হচ্ছে নদী শাসন। যেমন দেখেন, একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, সেটা হচ্ছে নদী ড্রেজিং করা হয়, খনন করা হয়। এটা করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রত্যেকটা জেলায় পানি উন্নয়ন বোর্ডের অফিস আছে, তাদের কাজ হচ্ছে নদী খনন করা। তারপরে বড় বড় প্রজেক্ট যখন, বিশেষ করে সেতুগুলো যখন নেওয়া হয়, তখন নদীর দুই তীরে টাইলসের স্ল্যাব দিয়ে, পাথর দিয়ে বা বালির ব্যাগ দিয়ে করা হয়, ভাঙন রোধ করা হয়, এটাও নদী শাসন। বলেন কি, আর কি বুঝতে চাচ্ছেন? আচ্ছা, না চার স্যার নম্বর পয়েন্টটা এইটাই। দেখেন। 4 নম্বর পয়েন্ট যেটা বলছে ড্রেজারের মাধ্যমে নদী খনন, এটাই এটাই নদী শাসনের একটা অংশ। 5 নম্বর, সন্নিহিত স্থানে জলাধার নির্মাণের মাধ্যমে পানি প্রবাহকে নিয়ন্ত্রণ রাখা, মানে নদীর আশেপাশে জলাধার নির্মাণ করা। ধরেন অনেক খাস জমি আছে, বড় একটা বিল আছে, মানে বিলটাকে যদি আমি একটু খনন করে, অনেক, যেখানে আমি জানি কন্টিনিউয়াস বন্যা হয়, সে এলাকার আশেপাশে যদি একটা বিল থাকে, সেই বিলের সাথে যদি ছোট্ট একটা খাল করে দিলে, 2-4 কিলোমিটার খাল করে দিলে, যদি এমন হয় যে বন্যার সময় নদীর পানি, উপচে পড়া পানিগুলো সেই বিলে প্রবাহিত হয়ে যাবে, তাহলে কিন্তু ওই বিলটাই প্লাবিত হবে, বিলের পানি ধারণ করবে, আশেপাশের স্থলভূমিটা বেঁচে যাবে। এটা হইতে পারে একটা পদ্ধতি। ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ করা, এটা অলরেডি বলে ফেলেছি। সমুদ্র উপকূলবর্তী এলাকার পানির অনুপ্রবেশ বন্ধ করা। তা আসলে সমুদ্রের জোয়ার তো আসলে চাঁদের আকর্ষণে হয়, জোয়ার তো আর মানুষ বন্ধ করতে পারবে না। তবে বাঁধ নির্মাণ করে কিছু কিছু জায়গাকে আমরা সেভ করে ফেলতে পারবো, যেটা আমরা উপকূল এলাকায় দেখি। কোস্টাল ফরেস্ট, হুম, উপকূলীয় বনায়ন, উপকূলীয় বনায়ন এবং বাঁধ, বেড়িবাঁধ নির্মাণ, এই দুইটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস এবং বন্যা নিয়ন্ত্রণের দুইটা পদ্ধতি। এফসিডিআই, এটা হচ্ছে ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ এন্ড ইরিগেশন প্রজেক্ট, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প। গ্রহণ করা হয় 1958 সালে, স্বাধীনতার আগে, এবং চালু হয় 1965 সালে। উদ্দেশ্য হচ্ছে বন্যা প্রবণ ভূমিকে রক্ষা করা, এবং 20% বন্যা কবলিত 20% এরিয়াকে কন্ট্রোল করা যাচ্ছে এই এফসিডিআই এর মাধ্যমে। এর নিয়ন্ত্রক হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। একটু আগে আমি নাম বললাম যে যারা নদী খনন করে,
পানি উন্নয়ন বোর্ড এটা করে। এফসিডিএ এর কয়েকটা সেচ প্রকল্প মুখস্থ করে ফেলবেন, ডাইরেক্ট পরীক্ষায় চলে আসবে। যে গঙ্গা কপোতাক্ষ, জি ফর গঙ্গা, কে ফর কপোতাক্ষ প্রজেক্ট কোন এলাকা কভার করেছে? কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এই এলাকাগুলোকে এফসিডিআই প্রজেক্ট, জিকে প্রজেক্ট কভার করে। গঙ্গা বলতে আমরা কি বুঝি? পদ্মা। পদ্মার ইংলিশ নাম হচ্ছে গ্যাঞ্জেস। গঙ্গার ইংলিশ নাম গ্যাঞ্জেস। বাংলাদেশে ঢোকার আগ মুহূর্তে কলকাতায় কিন্তু পদ্মাকে গঙ্গা নামে ডাকে। উৎপত্তি স্থল থেকেই গঙ্গা নামে এসেছে। বাংলাদেশে ঢুকেই সেটা নাম ধারণ করেছে গঙ্গা। ভারতের জাতীয় সঙ্গীতে গঙ্গা শব্দটা আছে। ভারতের জাতীয় সঙ্গীতটা আমার কাছে ভালো লাগে। এখন যে আমাকে যেভাবে মূল্যায়ন করেন, যেটা সত্য সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। হুম। ভারতের জাতীয় সঙ্গীত এমন একটা সঙ্গীত যার সুরও সুন্দর, এবং এটার মধ্যে ভারতের সবগুলো নদী, অনেকগুলা প্রদেশ, হ্যাঁ, মানুষের ভ্রাতৃত্ব চমৎকার। আমার কাছে মানে এক্সেলেন্ট একটা মনে হয় যে, আমার মনে হয় রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন তখন তিনি ভেবেই লিখেছেন যে এই ইয়াকে নিয়ে, ভারতের জাতীয়তাবাদকে নিয়ে একটা গান তিনি লিখতে চান। কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এইখানে বাংলাদেশকে স্পেসিফিক্যালি টাচ করেছে। আমাদের ব্রহ্মপুত্র বা আমাদের পদ্মা, মেঘনা এই নামগুলো নেই, অথবা আমাদের এই ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, আমাদের এই বিভাগগুলোর নাম নেই, অঞ্চলের নাম নেই, সোনারগাঁ জনপদের নাম নেই। তাহলে আহ এই বাংলা গানটা কি কলকাতা নিয়ে লেখা হয়েছে না বাংলাদেশ নিয়ে লেখা হয়েছে? এটা এই গানটা শুনে বোঝা যায় না। রবীন্দ্রনাথের মনে কি ছিল সেটা আমার জানা নেই, কিন্তু গানটা শুনে কখনোই বাংলাদেশ ফিলিংসটা হয় না, বাংলা শব্দটাকে হাইলাইট করা হয়েছে। তো বাংলা বলতে কিন্তু বাঙালি জাতিটা কিন্তু বাংলাদেশ এবং কলকাতা দুইটা মিলেই কিন্তু, তাই না? সো আমার কাছে মনে হয় ভালো, জাতীয় সঙ্গীত ভালো বাংলাদেশের, কিন্তু বাংলাদেশেরটার চেয়েও আমার কাছে মনে হয় কলকাতার জাতীয় সঙ্গীতটা ওদের জাতীয়তাবাদকে বেশি রিপ্রেজেন্ট করে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের চেয়ে। আচ্ছা। আহ ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা, ডিএনডি প্রজেক্ট। এবং আমরা জানি ঢাকা এবং নারায়ণগঞ্জ দুইটা হচ্ছে বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যা নদীর পাড়ে। কর্ণফুলী বহুমুখী প্রকল্প রাঙ্গামাটি জেলা থেকে উৎপন্ন হয়ে চট্টগ্রাম জেলা হয়ে সে হচ্ছে উম, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এটা রাঙ্গামাটি জেলা। কর্ণফুলী বহুমুখী প্রকল্প। উপকূলীয় বেড়িবাঁধ প্রকল্প উপকূলের 14টি জেলাকে নিয়ে করা হয়েছে। উপকূলীয় জেলা 17টি। বাংলাদেশের উপকূলীয় জেলা 17টি। এর মধ্যে 3টি জেলায় এই বেড়িবাঁধ প্রকল্পটি নেওয়া হয়নি। কোন 3টি জেলা? বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা। কারণ এই 3টি জেলা একেবারেই জনপদ নাই, এখানে বন্যা হইলেও কিছু আসা যায় না। কারণ এই সমুদ্র উপকূলে সম্পূর্ণটা হচ্ছে সুন্দরবন, যার কারণে সুন্দর জঙ্গলে ঘেরা থাকা এখানে এই প্রকল্পটা নেওয়া হয় নাই। কিন্তু বাগেরহাটের ঠিক সাথেই লাগানো হচ্ছে বরগুনা, হরিণবাড়িয়া, আমি ওখানে গিয়েছি। বরগুনা কিন্তু পাথরঘাটা উপজেলা আর কি। ওখানে কিন্তু এই পাথরঘাটাটা কিন্তু সম্পূর্ণ মানব মানব বসতি, যার কারণে সুন্দরবন টাচ করার পরেও এই বরগুনাকে কিন্তু করা হয়েছে, এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। আচ্ছা, তিস্তা ব্যারেজ, তিস্তা বাঁধ প্রকল্প কোথায়? তিস্তা নদী আমরা জানি উত্তরবঙ্গে, রংপুর, লালমনিরহাট, নীলফামারী 3টি জেলায় করা হয়েছে। সেচযোগ্য এলাকা হচ্ছে 1,11,406 হেক্টর এলাকা তিস্তা ব্যারেজের আন্ডারে আছে। বাস্তবায়ন 1979 থেকে 1998। এবং এর আওতাভুক্ত এলাকা হচ্ছে 7টি জেলার 35টি উপজেলা। লাল নীল পঞ্চকুড়ি, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই 7টা জেলা। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, এর সঙ্গে আরো আছে কুড়িগ্রাম, দিনাজপুর,
ঠাকুরগাঁও, পঞ্চগড় নাই, আরেকটা জেলা ম্যাপটা দেখলে মনে পড়বে, এই মুহূর্তে মনে পড়ছে না। এর জল কপাট আছে, স্লুইস গেট আর কি, স্লুইস গেটের বাংলা হচ্ছে জল কপাট। জল মানে ওয়াটার, গেট স্লুইস গেট আছে 44টি। বন্যা শেষ, আমরা এবার কালবৈশাখী ঝড় নিয়ে আলোচনা করি। নর ওয়েস্টার্ন বলা হয়, নর্থ ওয়েস্ট থেকে আসে বলে এটার নাম নর ওয়েস্টার্স বলা হয়। ঠিক আছে, উত্তর পশ্চিম দিক থেকে আসে। বাংলাদেশে আঘাত হানে এপ্রিল মে মাসে, মানে যখন শীত চলে যায়, গ্রীষ্ম আসতে থাকে, তাপমাত্রা পরিবর্তন হয়, তখন আমরা আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারটা পড়েছিলাম, মনে আছে? এই ঋতু পরিবর্তন যখন হয়, তখন প্রচুর বাতাস স্টার্ট হচ্ছে। পড়াশোনা করছেন? আচ্ছা, ঠিক আছে। আমি আসি, শুনে আপু, আপু, আচ্ছা, আহ, এটা হচ্ছে নরওয়েস্টার্ন বেল। আচ্ছা, কেন গ্রীষ্মকালের শুরুর দিকে হয়, বা ঋতু পরিবর্তনের সাথে কেন সম্পর্কিত? আমরা কিন্তু বায়ু প্রবাহের যে চ্যাপ্টার, আবহাওয়া জলবায়ুর চ্যাপ্টার, সেখানে আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলাম যে ঋতু পরিবর্তনের সঙ্গে ঝড়ের কি সম্পর্ক। বায়ু যখন, বৃহৎ অঞ্চলের দুইটা বায়ু যখন দুই দিক থেকে এসে প্রবাহিত হয়, তখন তখন বায়ুর মধ্যে সংঘর্ষ হয়, তখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। বলেছিলাম, মনে আছে কি? তো সময়টা দেখেন, এপ্রিল মে মাস, তখনও পুরোপুরি বৃষ্টি শুরু হয় নাই। বৃষ্টিটা মূলত হয় জুন থেকে শুরু হয়, বেশি বৃষ্টিটা। কিন্তু এপ্রিল মে মাস থেকে কিন্তু মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হতে থাকে, কালবৈশাখী ঝড়ের সাথে সাথেই বৃষ্টি হতে থাকে। বুঝতে পেরেছেন? সো এটা একটা কারণ। আর গ্রীষ্মের শেষ ভাগ, বর্ষার প্রথম ভাগ। এখন বর্ষাকালটা আসলে কোনো ঋতু না। আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন, ইন্টারন্যাশনালি ঋতু হচ্ছে দুইটা, একটা হচ্ছে শীত আর একটা হচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্মর একটা পার্ট হচ্ছে বর্ষা। গ্রীষ্মের সঙ্গে বর্ষা 100% রিলেটেড, কারণ তাপমাত্রা যখন বাড়বে তখনই কিন্তু বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক না? বৃষ্টি কিভাবে হয়? সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয়ে আকাশে উঠে বৃষ্টিপাত ঘটায়। স্যার। তার মানে বর্ষাকালটা অ্যাকচুয়ালি গ্রীষ্মকালই। সো পুরা গ্রীষ্মকালটাকে যদি আমরা ভাগ করি, ফেব্রুয়ারির পরে মার্চ থেকে শুরু করে পরবর্তী সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবরে শীত চলে আসে, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যদি শীতকাল বলি, আর মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা গ্রীষ্মকাল বলি, এই গ্রীষ্মের প্রথম ভাগটা হচ্ছে আহ মার্চ এপ্রিল মে, আর গ্রীষ্মের শেষ ভাগটা হচ্ছে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর, মানে বর্ষা যখন হয় আর কি। তো যেহেতু বাংলাদেশের ঋতু বলা হচ্ছে 6টা, বর্ষাকে আলাদা ক্লাসিফাই করা হয়েছে, সো আমরা বলতে পারি যে গ্রীষ্মকালটাই হচ্ছে সেই কালবৈশাখী ঝড়ের মূল কারণ। স্যার। আমাদের দেখেন ফেব্রুয়ারির শেষ দিক থেকেই কিন্তু আহ শীত চলে যায়, গ্রীষ্ম আসা শুরু করে। তাই যদি হয়, তাহলে মার্চকে আমরা গ্রীষ্মকাল ধরবো। মার্চ মাসে তাপমাত্রা অনেক থাকে, 30 প্লাস 35-এ উঠে মার্চ মাসে। আমরা যদি ম্যাপ দেখি বা ক্যালেন্ডার দেখি, দেখবেন বৈশাখ মাস কখন হয়? 14 এপ্রিল, ভ্যালেন্টাইন্স ডে। নাকি এই ভ্যালেন্টাইন্স ডে কবে, 14 এপ্রিল না 14 ফেব্রুয়ারি? স্যার 14ই ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি। 14 এপ্রিল হচ্ছে বৈশাখ মাস, পয়লা বৈশাখ। আমাদের ঋতুগুলো একটু কল্পনা করেন, চৈত্র, ফাল্গুন, চৈত্র। ফাল্গুন মাসে তোরা গরম থাকে না, তখনও শীতের আমেজটা থাকে। বাট চৈত্র মাস কিন্তু বলে খা খা রোদ, কাঠ ফাটা রোদ। চৈত্র বৈশাখ এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি গরম থাকে। তার মানে মার্চ এপ্রিল হচ্ছে আমার সবচেয়ে গ্রীষ্মকাল। সবচেয়ে কঠিন গরমটা থাকে মার্চ এপ্রিলে। হ্যাঁ, মে মাসেও থাকে, জুনেও থাকে, অগাস্টেও থাকে, জুলাইও থাকে। বাট মে মের শেষ দিক থেকে, জুন থেকে বৃষ্টি শুরু হয়, তো এই জন্য গরমটা আমরা এত টের পাই না। কিন্তু জুন মাসে যখন একটানা 2-3 দিন বৃষ্টি না হবে, তখন কিন্তু জুনের গরমটা মার্চ এপ্রিলের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ জুন মাসে হচ্ছে, আমরা জানি 21শে জুন হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। তার মানে জুনের শেষ দিকে হচ্ছে আমরা, আমাদের ভূপৃষ্ঠ, সূর্যের সবচেয়ে বেশি তাপ পায়। কিন্তু একটানা 3 দিন আপনি দেখাতে পারবেন না যে একেবারেই বৃষ্টি হয় নাই, বা আকাশে মেঘ ছিল না, কন্টিনিউয়াসলি বৃষ্টি রোদ পেয়েছে।
এরকম জুন জুলাই মাসে ঘটে না। যার কারণে আমরা জুন জুলাই মাসে তাপের প্রখরতাটা টের পাই না, টেরটা পাই আমরা মার্চ এপ্রিলে। কারণ মার্চ এপ্রিলে বৃষ্টি কম থাকে, বৃষ্টি আকাশে মেঘ থাকে না, পুরা রৌদ্রটাই পাই। এই জন্য মার্চ এপ্রিলে আমাদের গরমটা আমরা মূলত টের পাই। দেখছেন, এগুলা কিন্তু অ্যানালাইসিস, ভাবতে হবে, এগুলা শীটে স্যার লেখা থাকবে না। স্যার বলেন। স্যার সময় আর সময়কালে স্যার একটা কনফিউশন তৈরি হচ্ছে যে স্যার ওখানে বলতেছে চৈত্র আর বৈশাখ, আর এখানে বলছে স্যার গ্রীষ্মের শেষ ভাগ বর্ষার প্রথম ভাগ। তাহলে স্যার জ্যৈষ্ঠ আর আষাঢ় হইলো না কেন? অথবা স্যার মানে বসন্তের শেষ অথবা গ্রীষ্মের শুরু হইলো না কেন স্যার? গ্রীষ্মকাল কি মাসে শুরু হয় বলেন? স্যার বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস মিলে তো স্যার গ্রীষ্মকাল ধরা হয়। বসন্ত বলতে কোনো কাল নাই তো। বসন্ত, হেমন্ত এগুলো কোনো কাল না। শরৎ এগুলা কোনো কাল না। বাংলাদেশে মোটামুটি কাল হচ্ছে তিনটা: শীত, গ্রীষ্ম, বর্ষা। বসন্তকাল অ্যাকচুয়ালি দুইটা কালের মাঝামাঝি পড়েছে, আর হেমন্তকাল দুইটা কালের মাঝামাঝি পড়েছে। হেমন্তকালটা হচ্ছে বর্ষা, শরৎ হেমন্ত দুইটাই, শরৎটা বর্ষা একটু কম হয়। সো আমরা যদি বলি যে হেমন্তকাল এবং শরৎকাল, এই এই দুইটা হচ্ছে বর্ষা আর শীতের মাঝামাঝি কাল, শরৎ এবং হেমন্ত। স্যার এইখানে স্যার তো লেকচারে শরতের, স্যার শরৎ প্রথমে বর্ষার কাছে, তো এই জন্য শরতে বৃষ্টি বেশি হয়। হেমন্ত শীতের কাছে, এই জন্য হেমন্তে শীত কম হয়। আবার এই শীত এবং বর্ষা। স্যার আমরা প্রথম চ্যাপ্টারে পড়লাম হচ্ছে স্যার আন্তর্জাতিকভাবে স্যার ঋতু হচ্ছে 4টা স্যার। মানে তারা হচ্ছে একটা, বর্ষা আর হেমন্তটাকে বাদ দিয়েছে স্যার, সেই ক্ষেত্রে তো স্যার বসন্তটাও আছে। না, আপনি দুই ভাবে চিন্তা করতে পারেন, একটা হচ্ছে আহ কাব্যিক ভাবে, আর একটা হচ্ছে সায়েন্টিফিক ভাবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সায়েন্টিফিক্যালি ঋতু হচ্ছে দুইটা। হ্যাঁ, ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ করুক বা না করুক, সায়েন্টিফিক্যালি ঋতু হচ্ছে দুইটা। কি কি? একটা হচ্ছে গ্রীষ্ম, আর একটা হচ্ছে শীত। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, এখানে কিন্তু দুইটা জিনিসের স্পর্শ আছে, অনলি স্যার গরম আর ঠান্ডা। টেম্পারেচার। জি অনলি স্যার। টেম্পারেচার। পৃথিবীর প্রকৃতি কিন্তু অন্য কিছু বোঝে না। কিন্তু টেম্পারেচারের ফলেই আমাদের ফুল ফুটে, কোনো জায়গায় ফুল ফুটে বসন্তকাল হয়, কোনো জায়গায় কাশফুল ফোটে শরৎকাল হয়ে যায়, কোনো জায়গায় ধান কাটে মানুষ, কার্তিক মাস হেমন্তকাল হয়ে যায়, কোনো জায়গায় বৃষ্টি হয়, বর্ষাকাল হয়ে যায়। বাট সায়েন্স কি বুঝে? সায়েন্স বুঝে ঋতু দুইটা। কি কি? বর্ষা এবং শীত এবং গ্রীষ্ম। সো ঋতুর ক্লাসিফিকেশনটা এক এক দেশে এক এক রকম। বাংলাদেশে যেমন 6 ঋতু, বাংলাদেশের মানুষ ইমোশনাল বেশি, তো এই জন্য সায়েন্টিস্টদের চেয়ে কবিদের দাম এখানে বেশি। এই জন্য কবিরা বলেছে 6 ঋতু, তাহলে 6 ঋতুই। সায়েন্টিস্টদের কথা বাংলাদেশে কোনো দাম নাই। সুতরাং এগুলো নিয়ে গবেষণা করলে আমরা উত্তর পাবো না, আমরা স্কিপ করে যাই এটা। বিতর্কটা আমরা অ্যাভয়েড করে যাই। ওকে স্যার। কালবৈশাখী ঝড়ের গতিবেগ হয়ে থাকে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার। খুব বেশি না, 60 কিলোমিটার গতি কিন্তু খুব বেশি বড় ঝড় না। সাইক্লোন যে হয়, টর্নেডো হয়, এখানে বাতাসের গতি 200 কিলোমিটার পর্যন্ত ওঠে, 200। সেই তুলনায় কালবৈশাখী ঝড়টা খুবই কম আর কি, সাইলেন্ট, মোটামুটি মৃদু, ভয়ঙ্কর কিছু না। আমার একটা নতুন ইয়ে শিখি, বজ্রপাত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশের মন্ত্রণালয়ের নাম, ত্রাণ আছে কিন্তু, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ডিজাস্টার অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার, ডিআরআরও। প্রত্যেকটা জেলায় একজন জেলা পর্যায়ের অফিসার আছে, তার নাম হচ্ছে ডিআরআরও। ও না, সরি, ভুল বলতেছি। ডিআরআরও ইলাবোরেশন হচ্ছে, অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিলিফ, ডিস্ট্রিক্ট রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার, ডিআরআরও। মানে হচ্ছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।
মন্ত্রণালয়ের সঙ্গে কিন্তু মিলে নাই, কিন্তু এটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আন্ডারে এই ডিআরআর যে পদটা, অফিসার গুলা বুঝছেন, আমার কলিগ মনে করেন, আমরা জেলা উন্নয়ন সমন্বয় সবাই একসঙ্গে মিটিং করি, জেলা পর্যায়ে সব অফিসার, তখন থেকে আমি জানি যে ডিআরআর, ডিস্ট্রিক্ট রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার, এদের কাজ হচ্ছে এই দুর্যোগের ব্যবস্থাপনা করা, দুর্যোগের আগে সাড়া দেওয়া এবং দুর্যোগের পরে ইয়ে করা, ত্রাণ দেওয়া, রিলিফ দেওয়া, সাড়া দান করা। জেলা প্রশাসনের সঙ্গে এই আবহাওয়া অধিদপ্তরের অফিস, এবং আবহাওয়া অধিদপ্তরের অফিস মেবি সব জেলায় নাই, বিভাগীয় জেলাগুলোতে আছে, অন্যান্য জেলাগুলোতে আছে কিনা এক্স্যাক্টলি আমার জানা নাই। তো এই দুর্যোগ ব্যবস্থাপনা এখানে এই ডিআরওরা কাজ করে থাকে। বাংলাদেশের যে মন্ত্রণালয় এর জন্য রেসপন্সিবল সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আচ্ছা, এরা 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। এর আগে বজ্রপাতকে কাউন্টই করা হতো না। আমার মনে আছে 2017-18 সালে আমরা তথ্য অফিসাররা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছি, মিডিয়াতে, নিউজে, কেবল টিভিতে, তারপর হচ্ছে আপনার প্রেস ক্লাব গুলোতে আমরা চিঠি দিয়েছি, আমরা ইভেন মাইকিংও করেছি, দেখি গ্রামাঞ্চলে তাল গাছ লাগান, বড় বড় তাল গাছ লাগান। সরকার তাল গাছকে বেশি এমফাসাইজ করেছিল, কেন? কারণ তাল গাছগুলো বজ্রপাত থেকে মানুষের প্রাণ বাঁচায়। একটা মাঠে যখন বিস্তীর্ণ মাঠ থাকে, এই মাঠের মধ্যে যখন একজন কৃষক গরু নিয়ে চড়াবে, যখন আকাশে মেঘ ডাকলো, সে দৌড়ে গেছে গরুটাকে নিয়ে আসতে, তখন কইছে কি বজ্রপাতে লোকটা মারা গেছে, গরুটাও মারা গেছে। তো কেন হইলো এটা? কারণ বিস্তীর্ণ মাঠের মধ্যে যখন কোনো উঁচু জায়গা নাই, তখন মানুষের মাথাটাই হচ্ছে উঁচু জায়গা। আর বজ্রপাতের কাজ কি? বজ্রপাতে উপরে থাকে আয়ন, পজিটিভ নেগেটিভ আয়ন, ইলেকট্রন এবং প্রোটন। এই আয়ন গুলো যখন আকর্ষণ করে, তখন ভূপৃষ্ঠ থেকে কিছু নেগেটিভ আয়ন মানে ইলেকট্রন আকাশে চলে যায়, এটাকে আমরা বজ্রপাত বলি। আমরা দেখি উপর থেকে ঠাডার নিচে পড়তেছে, বাট অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি গমন করে নিচ থেকে উপরে। তো এই যে চার্জের মধ্যে একটা চার্জ এক্সচেঞ্জ হয়ে যায়, এটাই হচ্ছে বজ্রপাত। এখন এখন যদি এমন হতো যে মানুষের যে লোকটা দাঁড়িয়ে ছিল গরু নিয়ে, তার আশেপাশে হাফ কিলোমিটারের মধ্যে একটা উঁচু তাল গাছ থাকতো, তাহলে সবচেয়ে উপরে মেঘগুলা কি কি করতো, মেঘের মেঘের আয়ন গুলা চিন্তা করবে যে সবচেয়ে কাছে কোথায় আমি আমি বিপরীত আয়ন খুঁজে পাচ্ছি, সেখানে আমি বজ্রপাতটা নির্গত হবে। তো সে যখন দেখবে তাল গাছটা আমার খুব কাছে, তাহলে আয়ন গুলা কি করবে, ওই তাল গাছের উপরে বজ্রপাতটা হবে। বুঝতে পেরেছেন? মানুষটা বেঁচে যাবে। আচ্ছা, 2021 সালে দেশে বজ্রপাতের হটস্পট চিহ্নিত হয়েছে সিরাজগঞ্জ জেলায়, সেখানে বেশি হয়। বর্তমান বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বাংলাদেশে, 25%। এটা কারণ আছে, কারণ হচ্ছে জিওগ্রাফিক, বাংলাদেশে মনসুন বেশি, বর্ষাকাল। আরেক হচ্ছে বাংলাদেশ ঘনবসতি সম্পন্ন এলাকা। আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পূর্ণ মনুষ্য নির্ভর, যন্ত্রপাতি নির্ভর না। 1 বর্গ কিলোমিটার এলাকায় চাষ করতে কানাডায় লাগে 3 জন কৃষক, আর বাংলাদেশে লাগে 300 কৃষক। কারণ ওরা হচ্ছে যন্ত্র দিয়ে করে, আর সে কৃষক হেঁটে হেঁটে যায় না, যন্ত্র নিয়ে এক্সকাভেটর নিয়ে যায় ক্ষেতের মাঝখানে। আর বাংলাদেশের মানুষ হেঁটে হেঁটে যায়। ফোর্থ কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অশিক্ষিত, কম সচেতন। আরে বজ্রপাত হইতেছে হইব না, আরে কত মানুষ মরতেছে, আমি তো মরবো না। সচেতন না বাংলাদেশের মানুষ। বজ্র বৃষ্টি বেশি হয় এপ্রিল থেকে জুন মাসে, এপ্রিল মে জুন। আচ্ছা, বর্ষার প্রথম দিকে বজ্রপাত বেশি হয়, জুলাই আগস্টে বৃষ্টি বেশি হয় কিন্তু বজ্রপাত হয় না, বজ্রপাত কম হয়। মানে বর্ষার প্রথম দিকে বজ্র বৃষ্টি বেশি হয়, এটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। বর্ষার প্রথম দিকে, একটু লিখে রাখি। আপনি একদম স্পেসিফাই করতে পারবেন না, এই যে এপ্রিল মাস, এপ্রিল মাস কি বর্ষা? না তো, এপ্রিল মাস তো বর্ষা না, এপ্রিল মাস তো গ্রীষ্মকাল, বৈশাখ মাস। তারপরও তো আমি বর্ষা বলতেছি, বলতেছি না? জি স্যার। কারণ কি, অনন্ত জলিলের বইয়ের নাম বর্ষা, আমার বর্ষাকে খুব ভালো লাগে, এই জন্য আমি বর্ষা বলতেছি। বৃষ্টি যেখান থেকে শুরু হয় কপাল ভালো স্যার, সেটাকে অনন্ত আমি বর্ষা জলিল। ধরে নিচ্ছি। হ্যাঁ, বললাম স্যার কপাল ভালো যে অনন্ত কিছু জলিল এটা বললেন? শুনে নাই। অনন্ত জলিল শুনলে আমার নামে মামলা করে দিত, তাই না?
স্যার না, অসম্ভবকে সে সম্ভব করে দিত স্যার। মজা পাইতো, অসম্ভবকে সম্ভব করে দিত। সে মজা পাইতো, বলতো আরে কদম আলী সেলিব্রিটি, কদম আলীও আমার বইয়ের পছন্দ করে, তাহলে তো আমার বইয়ের সবাই পছন্দ করে, সারা বাঙালি জাতি পছন্দ করে, আমি তো হ্যাপি। না স্যার, বর্ষা অনন্ত তো স্যার কিউট জলিলের আছে। বউরে মানুষ, বর্ষা, অনন্ত জলিল তো খ্যাত, তার চেয়ে জি বর্ষা স্যার, ভালো কিউট আছে। আছে মোটামুটি। আর এত মানে জংলি সাজ যেটা বাংলাদেশের বেশিরভাগ নায়িকারাই দিয়ে থাকে, সে ওই রকম না, একটু মানে কম সাজার চেষ্টা করে, লিমিটের মাঝখানে অনন্ত আছে। জলিলের দাড়িগুলো আমার কাছে খুব কিউট লাগে, এই যে এদিক দিয়ে কিরকম জানি একটা সেই স্টাইল। আমার মনে হয় লেজার মেজার আর্টিফিশিয়াল করছে এখানে একটা, কিরকম জানি একটা শার্প এজ থাকে ওইটা ওর দাড়িতে। আচ্ছা, বজ্রপাত থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে খোলা এবং উঁচু জায়গায় বেশি বিপজ্জনক। খোলা জায়গায় ফসলের মাঠে থাকলে আমরা হাঁটু ভেঙে বসে পড়তে হবে, মানে কেন, হাইট কমিয়ে ফেলতে হবে। ঠিক আছে, এটা একটা আইকিউ। তারপর হচ্ছে উঁচু গাছপালা, বিদ্যুতের লাইন, খুঁটি এবং জলাশয় থেকে দূরে থাকতে হবে, এটা একটা কারণ। আচ্ছা, বিদ্যুতের লাইন এরা কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে চার্জ কি নিজের দিকে টানে, কাছে টানে। উঁচু গাছপালাও চার্জ কি কাছে টানে। আচ্ছা, দালান বা পাক্কা ভবনের নিচে আশ্রয় নিতে হবে, বারান্দায় থাকা যাবে না। এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কিন্তু বর্ষা উপভোগ করতে গিয়ে বারান্দা থেকে অনেক মানুষ মারা যায়। স্থাপনায় বৈদ্যুতিক যন্ত্রপাতির লাইন বিচ্ছিন্ন রাখতে হবে এবং বৈদ্যুতিক লাইন থেকে দূরে রাখতে হবে। এমনকি আপনার ঘরের ভিতরে টিভি, ফ্রিজ এগুলো অফ করে রাখতে হবে। বজ্রপাতে টিভি এবং ফ্রিজ চলে যায়, এসি চলে যায়। যদিও বজ্রের সময় কেউ এসি চালায় না, তখন গরম থাকে না। উঁচু গাছ যেমন তাল গাছ লাগানো যেতে পারে না, যেতেই হবে, লাগাতেই হবে তাল গাছ। নতুন টপিক, ভূমিকম্প। বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে ভূমিকম্প রেকর্ড শুরু হয় 1548 সালে, অনেক আগে থেকে। ভূমিকম্পের কেন্দ্রটাকে বলা হয় ফোকাস, আর কেন্দ্রের উপরে পৃথিবীর পৃষ্ঠে যে জায়গাটা সেটাকে বলা হয় উপকেন্দ্র, এপিসেন্টার, সেন্টার এন্ড এপিসেন্টার। আমি একটু দেখাই, এক স্যার, মিনিটে যদি আমি একটু বলেন। স্যার পৃথিবীর কেন্দ্র অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে বলা হয়? ফাইন কোশ্চেন, আমি দেখাচ্ছি, এখনই এগিয়ে দেখাচ্ছি। পৃথিবী তো গোলাকার, বৃত্তাকার না, গোলাকার। একটা ফুটবল মনে করেন, কল্পনা করেন, বৃত্ত না, ডিস্ক চাকতি না, পয়সা কয়েন না, ফুটবল মনে করেন। ফুটবলের ভিতরে যে কেন্দ্রটা মহাশূন্য, এটাকে বলা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আর ফুটবলের ভিতরে এই জায়গায় মনে করেন একটা ভূমিকম্প উৎপন্ন উৎপন্ন হইলো, এটা হলো, এটা হচ্ছে দিস ইজ কল্ড ভূমিকম্পের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র না। এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। আর কেন্দ্র বরাবর এই ভূপৃষ্ঠের উপরে যে জায়গাটা, এইটাকে বলা হচ্ছে উপকেন্দ্র, ভূপৃষ্ঠে। বলেন কি বুঝেন নাই? তার মানে ভূমিকম্পের কোনো কেন্দ্রে, ডিটেক্ট করা জায়গা আছে কিনা ওইটা জিজ্ঞাসা করতেছিলাম, মানে কেন্দ্র অ্যাকচুয়ালি কোনো জায়গা না, মাটির নিচে, সেটা সেটা জানার মাটির ইচ্ছে নিচে, ছিল। কেন্দ্রটা মাটির নিচে জায়গা আছে, মাটি, মানে তরল ম্যাগমা থাকে, গলিত লাভা থাকে, গলিত লোহা। আর কেন্দ্রের বরাবর ঠিক উপরে ভূপৃষ্ঠের যে জায়গাটা যেখানে আমাদের বিল্ডিং আছে বা গাছ আছে, সেটাকে বলা হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, পানিও ক্লিয়ার। থাকতে পারে, সমুদ্রের নিচেও ভূমিকম্প উৎপন্ন হয়। এই উপকেন্দ্রে কম্পনের বেগ বেশি থাকে এবং ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে যায়, কম্পনটা কমেও যায়। একটু একটু খেয়াল করেন তো, পানিতে যদি একটা পুকুরে একটা ঢিল মারেন, ঢিলটা যেই জায়গাটায় পড়বে সেই জায়গাটাতে ঢেউ সবচেয়ে বেশি থাকবে, এবং যতই দূরে যাবেন পানির ঢেউয়ের পরিমাণ কমে যাবে না। এরকমই আর কি, কম্পন তো কম্পনই, তরঙ্গ। ভূমিকম্পের কেন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত তিন ধরনের পরিমাপ। অগভীর কেন্দ্রের গভীরতা 0 থেকে 70 কিলোমিটার, মানে ভূপৃষ্ঠ থেকে 70 কিলোমিটারের ভিতরে যদি ঘটে, সেটাকে আমরা বলবো অগভীর কেন্দ্র। মাঝামাঝি মধ্যম পর্যায়ের কেন্দ্র হচ্ছে 70 থেকে 300 কিলোমিটার। আর গভীর কেন্দ্র সেটা হচ্ছে 300 বেশি যদি হয়ে যায়, 300 থেকে 1300 কিলোমিটার, সেটা হচ্ছে গভীর কেন্দ্র। তো আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার, 6371 কিলোমিটার।
তার মানে ভূমিকম্পের কেন্দ্র 6371 কিলোমিটারের চেয়ে অধিক হওয়া সম্ভব না। 1899 সালে, মানে আজ থেকে 126 বছর আগে, ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 কিলোমিটার ভূমি, স্থান মানে কি ভূমি, সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়। আর বাংলাদেশ যদি বিরাট একটা ভূমিকম্প হয়, হয়ে দেখা গেল চট্টগ্রাম শহরটা সমুদ্রের নিচে চলে গেল, হইতেই পারে। সব আল্লাহর হাতে আছে, চাবি তো আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক, আমরা এই দোয়াটা করি। ভূমিকম্পের কারণ পৃথিবীর উপরিভাগের সঞ্চালন। আমরা বলেছিলাম না, টেকটনিক প্লেট কোন ক্লাসে বলেছিলাম? ইন্ডিয়ান প্লেট যখন ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিল, তখন হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়ে গেল। এই যে চাপ যে সৃষ্টি হচ্ছে, চাপ কিন্তু এখনো কন্টিনিউয়াসলি চলছে। এই চাপ যখন একটা নির্দিষ্ট পর্যায়ে, যেমন আমার আঙ্গুল দুইটা, মনে করেন দুই হাতের আঙ্গুল গুলা যদি একটা একটাকে চাপ দিয়ে থাকে, হঠাৎ করে আঙ্গুলটা ফুটে যাবে, ফুটে একটা একটার ভিতরে ঢুকে যাবে। এই ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। আবার কিছুক্ষণ ভূমিকম্প হয়ে কিছু সময়ের জন্য স্পেস তৈরি হইলো, আবার যখন চাপ বাড়তে থাকবে আবার ভূমিকম্প হবে। আমি ওই রুমে ছিলাম, বুঝছেন, কিন্তু ওই রুমে ওরা অনেক সাউন্ড করতেছে। আচ্ছা, ঠিক আছে, আমি কি আসতে বলছি এখন? ঠিক আছে না, এখনো ডিস্টার্ব হচ্ছে? আমার রুম নিচে, রুমে পায় না, নেট পায় না, এই জন্য এখানে আসছি। আর এখানে আমি প্রথমে এখানে বসেছিলাম আমাদের নয়েজের জন্য। আর একটু সরে বসবো? আচ্ছা, ঠিক আছে, আমি দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাস্ট এ মিনিট, আমরা 1 মিনিট পরে আবার শুরু করছি। সরি, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ভূমিকম্প কেন হচ্ছে, ওই যে উপরিভাগের সঞ্চালন হওয়ার কারণে কি হচ্ছে, ভিতরে চাপের হেরফের হচ্ছে, ইমব্যালেন্স হচ্ছে, এই জন্যই ভূমিকম্পটা হচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আচ্ছা, যখন আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণ লাভা নির্গত হয়ে যাবে, তখন ভিতরে একটা শূন্য স্থান বা ফাঁকা স্থান সৃষ্টি হবে না? চাপ কমে যাবে না? তাহলে টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে যেমন চাপ বাড়ছে, এর জন্য ভূমিকম্প হয়ে ব্যালেন্স করছে। আবার যখন লাভা নির্গত হয় তখন তার চাপ কমছে, এখানে আবার আরেকটা ইমব্যালেন্স হচ্ছে, তখন ভূমিকম্প হয়ে ব্যালেন্স করছে। এটা কথাটা কি বুঝতে পেরেছেন? আঙ্গুল দুই ভাবে ফোটে, আঙ্গুলকে চাপ দিলেও ফোটে, আবার টান দিলেও ফোটে। তাহলে টেকটনিক প্লেটের চাপটা হচ্ছে চাপ বাড়ার কারণে ফুটলো, আর আগ্নেয়গিরির উৎপত্তি অগ্নুৎপাতের কারণে হলো কি, টান খেয়ে চাপ কমে ফুটলো, নেগেটিভ প্রেসারে ফুটলো। তার মানে দুই ভাবেই ভূমিকম্পটা হয়। বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, অপ্রধান কিছু কারণ, শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, এটাও ওই যে অগ্নুৎপাতের কারণেই হয়। এই দুইটা অ্যাকচুয়ালি
আসলে এইভাবে প্রধান প্রধান ভাবে ভাগ করা ঠিক হয় নাই। এটা করা উচিত ছিল যে এই অগ্ন্যুৎপাত এবং সঞ্চালন এগুলো হচ্ছে কারণ, আর এগুলোর ফলাফল হচ্ছে এই শিলাচ্যুতি এবং চাপের হ্রাস বৃদ্ধি। আর এই দুইটা ফলাফলের রেজাল্ট হচ্ছে ভূমিকম্প। বিষয়টা এইভাবে আমরা বলতে পারি, তাই না? এখন যদি মনে করেন আপনাকে বলা যায় আপনাকে চোর দিয়ে ব্যথা পান কেন, না তাই না? এখন না, যদি বলা যায় সে সে ব্যথা পেলো কেন, এখন যদি বলা হয় তাকে চর দিয়েছে, এটা হচ্ছে একটা কারণ। বাচ্চাটা কাঁদছে কেন, বাচ্চাটাকে চর দেওয়া হয়েছে, এটা একটা কারণ। আবার যদি বলা হয় বাচ্চাটার গালের নার্ভ ব্রেনকে সিগন্যাল দিয়েছে তুমি ব্যথা পেয়েছো এই জন্য সে কাঁদছে, এটা একটা কারণ। দুইটা কি, একটাকে কি প্রধান একটাকে অপ্রধান বলা যায়? যায় না। একটার ফলাফলই আরেকটা। চর দেওয়ার ফলেই গালের সেল গুলো, সেন্সরি নার্ভ গুলো সে ব্রেনকে সিগন্যাল দিয়েছে যে তাকে মারা হয়েছে, সে ব্যথা পেয়েছে, এই জন্য বাচ্চা কাঁদছে। কথাটা কি বোঝাতে পেরেছি কিনা? ওকে, আমরা একটু দেখি বাংলাদেশের কোথায় কোথায় ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যায়। আমরা সিসমিক লাইন পড়েছিলাম না গত ক্লাসে, যে সম বৃষ্টিপাতের লাইন গুলাকে বলা হয় আইসো হাইট, তারপর আইসো হ্যালাইন, সম লবণাক্ততার লাইনকে বলে আইসো হ্যালাইন। একই রকম সম ভূমিকম্পের লাইন গুলাকে বলা হয় আইসো সিসমিক লাইন। তো বাংলাদেশের ম্যাপটা যদি আমরা দেখি, এই যেখানে আছে আমার দেখাইতে হবে না, ড্র করাই আছে। এই যে লাইন গুলা দেখতে পাচ্ছেন, দুইটা লাইন দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ এর, রংপুর আর ময়মনসিংহ এর মাঝখান দিয়ে একটা লাইন গেছে, নিচে রাজশাহী, পাবনা, নোয়াখালী, চিটাগাং হয়ে একটা লাইন গেছে। এইগুলোকে সিজমিক লাইন বলা হয়। এই লাইনের উপরে ডান পাশে যে লাইনটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, তারপরে হচ্ছে মাঝামাঝি, তারপরে হচ্ছে কম। মানে ভূমিকম্পের তীব্রতা উত্তর দিকে বেশি, উত্তর পূর্ব দিকে বেশি তীব্রতা কেন বললেন? কারণ ওই যে টেকটনিক প্লেটের সঞ্চালন, ওই যে পাহাড়, ওই যে মেঘালয়ের হিমালয় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে ভিতরে টেকটনিক প্লেটের জয়েন্ট স্থল হচ্ছে ওইদিকে, তিব্বতের দিকে, যেখানে তিব্বত আছে। তিব্বত, এই যে দেখেন নেপালে কেন বেশি ভূমিকম্প হয় বাংলাদেশের চেয়ে? কারণ ওই একটাই, নেপাল হচ্ছে একেবারে হিমালয় পাদদেশে, এই জন্য 2015 সালে ভূমিকম্পে নেপালে 8,000 মানুষ মারা গেছে। পুরা স্থাপনা, মন্দির যা যা আছে সব ভেঙে লন্ডভন্ড হয়ে গেছিল। তখন আমি বিসিএস প্রিপারেশন নেই, তখন আমি মনে করছি এইবার তো ভূমিকম্প থেকে প্রশ্ন আসবেই কনফার্ম, যদিও আসে নাই। কত কিছু বললাম আল্লাহ, হ্যাঁ কিচ্ছু আসে নাই পরীক্ষায়, সব কমন জিনিস দিয়ে রাখছে। রিসেন্ট রিসেন্ট থেকে কিছুই দেয় নাই, কারেন্ট অ্যাফেয়ার ঝাঁঝরা করে ফেলছি। লাভ। অনেক কষ্ট করে, অনেক স্যাক্রিফাইস করে আপনাদের ক্লাস নিচ্ছি, বুঝছেন? আমার রুম হচ্ছে নিচতলায়, নাই নেট, মোবাইলে নেটও পায় না, হটস্পট দিয়ে পায় না। দোতলার বারান্দায় আসছি, এখানে নেটটা পাচ্ছে। প্রথমে গেছিলাম কমন রুমে, ওখানে ওয়াইফাই আছে, কিন্তু ওখানে ক্যারাম খেলছে, সাউন্ড হচ্ছে। মানুষজন একটু ভদ্রতাও নাই, দেখতেছি একটা লোক ক্লাস নিতেছে, ঠিক আছে আমরা ক্যারাম খেলি, অসুবিধা নাই, চিৎকার গুলো একটু কম করি, গান একটু কম গাই। একজন ফোন রিসিভ করে জোরে জোরে চিল্লান মারে। তারপরে হচ্ছে আসলাম এখানে, এখন মোটামুটি কমফোর্টেবল ফিল করছি আর কি। মশা কামড়াচ্ছে যদিও, এটা মেজর ইস্যু না। মশার কামড় অনেক খেয়ে আপনাদের ক্লাস নিয়েছি এর আগেও। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের উত্তরে এবং পূর্বাঞ্চলে আসামের খাসিয়া, জয়ন্তিয়া, সিলেটের জয়ন্তিয়া উপজেলা আছে এখানে, ওই পাহাড়গুলাতে। আচ্ছা, হিমালয়ের পাদদেশে। আচ্ছা, আন্দামান দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্প প্রবণতা লক্ষ্য করা যায়। ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলো আছে, জাভা, বর্নিও, বালি, এই দ্বীপগুলা কিন্তু মারাত্মক ভূমিকম্প প্রবণ। এবং জাপান, আপনারা কি জানেন জাপানের আহ, গু- একদম শহর সিটি ছাড়া, টোকিও বা এরকম ইয়োকোহামা বা এরকম প্রমিনেন্ট সিটি গুলা ছাড়া, ম্যাক্সিমাম জেলা শহরগুলাতে মানুষ তিনতলা চারতলা কাঠের ঘর বানায় থাকে। কারণ ভূমিকম্প ওদের নিত্যদিনের সঙ্গী। বাংলাদেশের পাহাড়ের মানুষের যেমন নিত্যদিনের সঙ্গী হচ্ছে পাহাড়ি ঢল আর হচ্ছে সাপ আর হচ্ছে ইউপিডিএফ এর আক্রমণ, জাপানের মানুষের নিত্যদিনের সঙ্গী হচ্ছে ভূমিকম্প। রাতে ঘুমাইছি, কালকে সকালে উঠবো গ্যারান্টি নাই।
মানুষ মৃত্যুকে হাতে নিয়ে ঘুমাইতে চায়, এবং কাঠের ঘরের জন্যই বানায় যেন উপরে ধস না নেমে না পড়ে, মানুষ বেঁচে থাকে এই জন্য। আচ্ছা, ভূমিকম্পের কেন্দ্রটা কি রিপিট হলো নাকি? না, আরো নিচে ছিলাম। ভূমিকম্পের মাত্রা দেখি আমরা। রিক্টার স্কেলে মাত্রা যখন 5 থেকে 6 আগ পর্যন্ত, তখন সেটাকে মাঝারি বা মৃদু বলা হয়। 6 থেকে 7 আগ পর্যন্ত হচ্ছে তীব্র। 7-এর উপরে 7 দশমিক, নেপালের ভূমিকম্পটা হয়েছিল 7.4-এর মাঝামাঝি, 4.4 সামথিং, ভয়াবহ। 8-এর উপরে গেলে হয়েছিল অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশে 1993 সালে সমগ্র বাংলাদেশকে 3টি অঞ্চলে বিভক্ত করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একদম আপনারা মনে রাখবেন, বোল্ড করে মনে রাখবেন। মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল উত্তর পূর্বাঞ্চল, সিলেট, যেটা আমরা ডান পাশে দেখিয়েছিলাম, তীব্র। রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প হতে পারে এখানে। আর মধ্য অঞ্চলটা হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ, ময়মনসিংহ অঞ্চল যেটা। তারপর হচ্ছে কম ঝুঁকিপূর্ণ হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই লাস্টেরটা হচ্ছে 3 নাম্বার জোন। বুঝতে পেরেছেন? এই দুইটা ইয়ে আছে, এই যে এইমাত্র যেটা বললাম আমরা, 1993 সালের ম্যাপ। এই 1993 সালের ম্যাপ অনুযায়ী এখানে 3টা সিজমিক লাইন করা হয়েছে। আবার 2020 সালে এটাকে 5টা সিজমিক লাইন করা হয়েছে। দেখেন, 5টা সিজমিক জোনে ভাগ করা হয়েছে। দেখেন, ডান পাশে একটা Z0, জেড হচ্ছে 0.36, পরেরটার জেড হচ্ছে 0.28, পরেরটার জেড হচ্ছে 0.2, পরেরটার জোন হচ্ছে 0.12, আবারটা 0.2। তো এখানে 5টা লাইন করা হয়েছে। ওটা আমরা 3টা হোক আর 5টা হোক, আমরা বুঝতেছি, এটা হলো বড় কথা। বাংলাদেশে কয়েকটা ভূমিকম্পের আমরা একটু দেখি। ওই যে একটু আগে যে বলছিলাম, 1787 সালে যে যমুনা নদী উৎপন্ন হইলো ব্রহ্মপুত্র থেকে, সেটা হয়েছিল 8.7, মানে এটা মারাত্মক ভয়ঙ্কর ভূমিকম্প ছিল। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছে। এরপরে একটু আগে যেটা আমি বললাম, 2015 সালে যখন আমি বিসিএস প্রিপারেশন নেই, প্রিলির পড়াপড়ি, তখন ভূমিকম্প হয়েছিল 7.4, না সরি 7.8, নেপালের পোখারায়, এবং 8,000 মানুষ মারা যায় ওইটাতে। এরপরে 97 সালে 6 মাত্রার ভূমিকম্প হয় কোথায়? চট্টগ্রামের শহরে, সামান্য ক্ষতিগ্রস্ত হয়। 2008 সালে 27শে জুলাই 5.1 মাত্রার ভূমিকম্প হয়। এটা ক্ষয়ক্ষতি না হইলে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আর আরো মজার জিনিস কি জানেন? কন্টিনিউয়াস কিন্তু ভূমিকম্প হচ্ছে, এই যে আমি ক্লাস নিচ্ছি এর মধ্যেও কিন্তু ভূমিকম্প 2-3টা হয়ে গেছে, আমরা টের পাই নাই। রিক্টার স্কেলে ধরা পড়ে নাই, খুব কম মাত্রা, 5-এর নিচে আর কি। এগুলোকে ভূমিকম্প ধরা হয় না, কাউন্ট করা হয় না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, সব ভূমিকম্প আমরা টের পাই না, কারণ হচ্ছে এপিসেন্টার যখন আমাদের ভূপৃষ্ঠ থেকে 1300 কিলোমিটারের মধ্যে থাকে, তখন আমরা সেটা টের পাই। 2,000-3,000 কিলোমিটার গভীরে কিন্তু কন্টিনিউয়াস ভূমিকম্প, বড় বড় ভূমিকম্প হচ্ছে, আমরা এগুলো টের পাচ্ছি না। শুধু তাই না, যেগুলোর এপিসেন্টার হয়তো 1300 কিলোমিটারের মধ্যে, কিন্তু ভূমিকম্পের পরিভাগটা হচ্ছে আপনার ইয়াতে, কি বলে এটাকে, সমুদ্র সমুদ্র এলাকায়, পানি এলাকায়, এখানেও মানুষ নাই, যার কারণে আমরা টের পাচ্ছি না। শুধুমাত্র মনুষ্য বসতির মধ্যে, মনুষ্য বসতির আশেপাশে যদি এপিসেন্টার 1300 কিলোমিটারের মধ্যে ভূমিকম্পটা হয়, তাহলেই অনলি মানুষ টের পায়। বুঝতে পেরেছেন? মাটির নিচে অনেক জায়গায় এই এই- 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 এই ইয়াগুলো, রিক্টার স্কেল গুলো ফিট করা আছে। এরা ডানে বামে কম্পন, সামনে পিছনে কম্পন, এবং উপর নিচে কম্পন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 3টা অ্যাক্সিস বরাবর কম্পনই তারা সেন্স করতে পারে। বুঝতে পেরেছেন? বিভিন্ন পয়েন্টে এই রিক্টার স্কেল গুলাকে ফিট করা আছে, কন্টিনিউয়াস তারা সিসমিক গ্রাফ দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। যখনই দেখে যে ভূমিকম্প বেশি হয়ে গ্রাফ উপরে উঠে যায়, তখন অ্যালার্ট করা হয়, কিন্তু কিছু করার থাকে না, কোনো অগ্রিম বার্তা দেয় না ইয়া ভূমিকম্প। বুঝতে পেরেছেন? ভূমিকম্প অগ্রিম বার্তা দেয় 30 সেকেন্ড আগে, কিন্তু ওই 30 সেকেন্ডে কিছু করার থাকে না, একটা ফোন করতে করে 30 সেকেন্ড চলে যায়। বুঝতে পেরেছেন? সুনামি, সুনামি কিছুই না, সুনামি হচ্ছে ভূমিকম্পের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস, একটা জাপানিজ ভাষা। এই সুনামি শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। সমুদ্রের মধ্যে যখন ভূমিকম্প হয়, যে কোনো কারণে হয়, আগ্নেয়গিরির উৎপাতের কারণেই ভূমিকম্প হোক বা যেখানেই হোক না কেন, ভূমিকম্প সমুদ্রের তলে হইলেই পানি কি করে, মারাত্মকভাবে পানি ফুটে ফুসে যখন জনপদকে প্লাবিত করে, সেটাকে সুনামি বলা হয়। আমরা টাইম পার হয়ে গেছি, আমরা একটু স্কিপ করে আসি। এই ব্যাখ্যা আর করবো না, আমরা তথ্য দিই এখন, এগুলো পরীক্ষায় চলে আসবে।
কক্সবাজার এবং সন্নিহিত অঞ্চলে সুনামি 1762 সালের 2 এপ্রিল। ঠিক আছে। মিয়ানমারের এর কারণ কি ছিল? মিয়ানমারের আরাকান প্রদেশের যে উপকূল ছিল সেখানে 7.5 মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল, এর কারণে কক্সবাজার অঞ্চলে সুনামি হয়েছিল 1762, অনেক আগে কিন্তু। আপনার আমার দাদার দাদার দাদাদের জন্মের আগে। আমরা দেখি নাই, এই জন্য বইয়ে পড়েছি। আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি হয় 1941 সালে, ব্রিটিশ আমলে আর কি। আচ্ছা, 2004 সালের সুনামি হয়েছিল একটা, এবং 2011 সালে সুনামি হয়েছিল। অ্যাকচুয়ালি 2004 সালেই বাংলাদেশের মানুষ সুনামি শব্দটাকে শিখে, 2007 সালে মানুষ সিডর শব্দটাকে শিখে, 2011 সালে মানুষ আইলা শব্দটাকে শুনে। এরপরে ফণী, বুলবুল, মহাসেন, আর কি জানি হলো সর্বশেষ, এই আর নামগুলো মানুষ আমফান। আমফান, এগুলো মানুষ আস্তে আস্তে শিখেছে। ঠিক আছে। তো আমফান এবং বুলবুল যখন হয়েছিল তখন আমি পিরোজপুরে ছিলাম, উপকূলীয় জেলায় পোস্টিং ছিল। আমি দেখেছি যে কি ভয়ঙ্কর। আমার অফিসের সামনে একটা গাছ পড়ে গেল, এই বহুদিন এই গাছটা পড়া ছিল, কাটে নাই। সরকারি খাস জমিতে একটা বড় মেহগনি বা কি যেন একটা গাছ ছিল, অনেকদিন এটা পড়েছিল। 26শে ডিসেম্বর 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপপুঞ্জের সিনুয়ালু দ্বীপে এই ভূমিকম্প হয়েছিল। আচ্ছা, মাত্রা ছিল 9.1 থেকে 9.3 রিক্টার স্কেলে। স্থায়িত্ব ছিল 8 থেকে 10 মিনিট। ও মাই গড, ক্যান ইউ ইমাজিন? 8-10 মিনিট যদি ভূমিকম্প হয়, উপায় আছে? সরি, ভূমিকম্প না তো, আমরা সুনামি পড়তেছি। কিন্তু সেই সুনামি সৃষ্টি হওয়ার কারণ হিসেবে যে ভূমিকম্প, সেই ভূমিকম্পটা ছিল 8-10 মিনিট। তো ভাগ্য ভালো যে অ্যাকচুয়ালি ভূমিকম্পটা একটা দ্বীপ এলাকায় হয়েছে, মানে পানির নিচেই হয়েছে, আমরা ধরে নিতে পারি, যার কারণে এতটা টের পায় নাই। কিন্তু এটা যদি বাংলাদেশে হইতো বা নেপালে হইতো, ইন্ডিয়াতে হয়, উপায় নাই কিন্তু। এই 9 মিনিট, 9 মাত্রার ভূমিকম্প যদি 8-10 মিনিট থাকে বাংলাদেশে, ঢাকা শহরে হয়, একেবারে তামা হয়ে যাবে, ঢাকা শহর ফ্ল্যাট হয়ে যাবে, ম্যাসমার হয়ে যাবে কিন্তু। 3 কোটি মানুষ মারা যাবে, একটা মানুষ টিকে থাকবে না। আল্লাহর মিরাকলে একটা মানুষ বেঁচে যাবে। ঢাকা শহরের এমনিতেই যে ইনফ্রাস্ট্রাকচারাল অবস্থা, বিল্ডিং কোড না মেনে, বিশেষ করে পুরান ঢাকায় তো আরো খারাপ অবস্থা, ঘিঞ্জি অবস্থা। মানুষ যে ভূমিকম্প টের পেলে রাস্তায় দাঁড়ায় যে মানুষ বাঁচবে, ওই অবস্থা তো নাই। অগ্নিকাণ্ড হলে ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারে না পুরান ঢাকায়, এত ঘিঞ্জি করে বানানো, বিল্ডিং এর উপর বিল্ডিং। সুনামির গতি ছিল ঘন্টায় 800 কিলোমিটার, মাথা ধরে। 800 কিলোমিটার, একটা বাস চলে 100 কিলোমিটার বেগে। 800 কিলোমিটার বেগে যদি বাতাস যায়, ঝড় যায়, কেমন লাগবে আপনার? এই ঝড়ে যখন একটা গাছের ডাল ভেঙে আনবে, সেই ডালটা 800 কিলোমিটার বেগে আপনাকে আঘাত করলে আপনি বাঁচবেন? বুড়া হয়ে যাবেন। আর আমাদের কালবৈশাখী ঝড় হচ্ছে 60 কিলোমিটার বেগে। তাহলে বুঝতে পারছেন তো সুনামির সাথে কালবৈশাখী ঝড়ের কম্পারিজনটা চলে কেমন। ভারত মহাসাগরের উপকূলের 14টা দেশে সে আঘাত হানে। মোট মৃত্যু হয় 2.5 লাখের মাঝামাঝি। 2.3 থেকে 2.8 লাখ মানুষ, লাখ, হাজার না কিন্তু। 3 লাখ মানুষের 2.5 লাখ মানুষ, ধারণা ধারণা করতে পারেন? এক ইন্দোনেশিয়াতেই মারা যায় 1.7 লাখ মানুষ। আল্লাহ মাফ করুক। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে এখানে কাট করে নিয়ে যাই। কাট করে আমরা ভূমিকম্পের মধ্যে দিয়ে দিই। এই তো ক্লাস নিচ্ছি, আরো লাগবে, কটা অনেক লাগবে। আজকে মনে হয় চ্যাপ্টার শেষ হবে না, বড় চ্যাপ্টার তো। 11:30টায় ক্লাস ক্লোজ করে দিব, যে কতক্ষণই হোক। এদিকে চার্জের অবস্থা খারাপ, 38% চার্জ আছে, দেখি চলতে থাকি। চার্জ শেষ হলে ক্লাস অফ করে দিব, বাকিটা কালকে নিব। কেমন? ওকে স্যার। আচ্ছা, নেপালের ভূমিকম্প 2015 সালে, এটা এখানে দিলাম। মাত্রা ছিল 7.8 থেকে 7.9, এক্স্যাক্টলি দেখেন এখানে লেখা 7.8, আবার এখানে লেখা 7.9, মানে 7.8 আর 9-এর মাঝামাঝি এরকম।
2015 সালের। সুনামি বানানটা খেয়াল করবেন, শুরুতে একটা টি আছে কিন্তু টি এর উচ্চারণ নাই। ঠিক আছে। আচ্ছা, 2011 সালের যে সুনামি জাপানে হয়েছিল, জাপানের নিকট প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প হয়েছিল, এবং এটার তারিখ ছিল 11ই মার্চ। তারিখ মনে রাখার দরকার নাই, শুধু সালটা মনে রাখবেন, 2011 সালে। আচ্ছা, তার মানে এই ভূমিকম্প এবং সুনামি 2004 সালে হয়েছিল। সুনামি উম, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সুনামি হয়েছিল কোথায়? ইন্দোনেশিয়ায়। আরেকটা হয়েছিল 2011 সালে কোথায়? জাপানের নিকট প্রশান্ত মহাসাগরে। আচ্ছা, ভূমিকম্পের মাত্রা ছিল 8.9, আর সুনামি ছিল ঘন্টায় 700 কিলোমিটার। ঢেউয়ের মাত্রা ছিল 40 মিটার উঁচু ঢেউ উৎপন্ন হয়েছিল, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানের ফুকুশিমা 1 পারমাণবিক চুল্লি। আচ্ছা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইরাপশন বলা হয়, ভলকানিক ইরাপশন। কি হয়? ভূপৃষ্ঠের ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে উঁচু মোচাকৃতি যে পর্বত সৃষ্টি হয় তাকে আগ্নেয়গিরি বলা হয়। আগ্নেয়গিরি কয়েকটা নাম, যেমন ভিসুবিয়াস, আমরা কিন্তু এগুলো পড়েছি এই আগের চ্যাপ্টারে। আমরা শুধু অগ্নুৎপাত গুলো দেখবো। যে আগ্নেয়গিরির যে মুখ, যেখান দিয়ে আগুন বের হয়, সেটাকে জ্বালামুখ বলা হয়, এবং জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে আগ্নেয়গিরির লাভা বলা হয়। লাভাগুলো কি? অ্যাকচুয়ালি গলিত ধাতু, বিভিন্ন রকম ধাতু এবং পোড়া জিনিসপত্র, ম্যাগমা যেটাকে বলা হয়। আমাদের পৃথিবীর কোরে কি আছে? ম্যাগমা আছে, জানেন এটা? একদম কেন্দ্রে আছে লোহা, বড় একটা লোহার চুম্বক চাকতি আছে পৃথিবীর একদম কেন্দ্রে। তার উপরে আছে বিভিন্ন লেয়ারে গলিত লোহা, ম্যাগমা। তার উপরে লেয়ার ঠান্ডা হয়ে গেছে, যেটাকে আমরা শিলা বলছি, শিলা মানে মাটি বলছে, যার উপর আমরা দাঁড়িয়ে আছি। তো এখনো পৃথিবীতে মহাবিশ্বে অনেক অনেক গ্রহ আছে যেগুলো এখনো ঠান্ডা হয় নাই, যার কারণে ওগুলা পুরোটাই আগুনের গলিত লোহা ভাসছে, যার কারণে ওখানে প্রাণ নাই। যেদিন ওগুলা ঠান্ডা হয়ে যাবে, মাটির শিলার স্তর তৈরি হবে, সেখানেও আবারও মানুষের উৎপত্তি হইতে পারে। বিজ্ঞানী, বাংলাদেশের একজন প্রখ্যাত কলা বিজ্ঞানী, মেবি জাফর ইকবাল অথবা হুমায়ুন হুমায়ুন আহমেদ, এই দুই ভাইয়ের যে কোনো একজন, তারা মানুষের ব্রণকে আগ্নেয়গিরির জ্বালামুখের সাথে তুলনা করেছেন কোন একটা উপন্যাসে। উপন্যাসটা আমি পড়েছিলাম আর একা একা হেসেছিলাম। নায়ক বলতেছে যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, এখন সে সিদ্ধান্ত নিতে পারছে না সে কি শেভ করবে নাকি করবে না। বলতেছে শেভ যদি করি তাহলে তো আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়ে যাবে, জ্বালামুখ থেকে ম্যাগমা নির্গত হবে, দূর শেভ আজকে করবো না, এমনি দেখা করবো গার্লফ্রেন্ডের সাথে। মজা না? আচ্ছা, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ কি? এই আমরা, আপনারা কি আছেন নাকি আমি ডিসকানেক্টেড? স্যার আসি স্যার। আচ্ছা, ভূত্বকের দুর্বল স্থানে যখন ফাটল হয়, ফাটল দিয়ে যখন ম্যাগমা বের হয়ে আসে, তখন অগ্নুৎপাত হয়। ভূ আন্দোলনের ফলে, মানে আপনাদের যে জুলাই বিপ্লবের আন্দোলন, এই আন্দোলন না, একটা আন্দোলন শব্দটা আছে এখানে, আলোড়ন শব্দটা আহ বেশি প্রযোজ্য ছিল। এক কথায় ভূমিকম্পের ফলে। আরেকটা হচ্ছে ভূপৃষ্ঠের চাপের যখন তারতম্য হয়, কমলে বলা যাবে না, কমলে এবং বাড়লে, ভূপৃষ্ঠের চাপের তারতম্য সৃষ্টি হলে, এই একই কারণ। আচ্ছা, আগ্নেয়গিরি তিন ধরনের। সক্রিয় আগ্নেয়গিরি, যেগুলো এখনো অগ্নুৎপাত হচ্ছে, যেমন হাওয়াই দ্বীপের মাওয়ানেলা আগ্নেয়গিরি থেকে এখনো অগ্নুৎপাত হচ্ছে। আবার সুপ্ত আগ্নেয়গিরি কি? ওই যে হুমায়ুন আহমেদ সেইয়াতে বলেছিল, সুপ্ত আগ্নেয়গিরি জাগ্রত হয়ে উঠবে, তাই শেভ করবো না। মানে যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেক কাল আগে বন্ধ হয়ে গেছে, তাদেরকে সুপ্ত আগ্নেয় বলে, যেমন জাপানের ফুজিয়ামা। আচ্ছা, আবার কি বলেছে? যেসব আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতেও অগ্নুৎপাতের সম্ভাবনা নেই, সেগুলোকে মৃত, মানে আর কখনো এটাতে হবে না। যেমন ইরানের কোহ ই সুলতান, এই আগ্নেয়গিরি আর অগ্নুৎপাত হবে না, এই জন্য মৃত। মৃত মানে কি? ডেড। আর সুপ্ত মানে কি বলেন তো? সুপ্ত শব্দের বাংলা সহজ শব্দ হচ্ছে ঘুমন্ত, মানে এই মুহূর্তে ঘুমায় আছে, তো যে কোনো সময় সে জেগে উঠতে পারে। এখানে আমরা যদি একটু লাইন একটু জোড়া করে দিই কিন্তু,
যে কোনো সময় অগ্নুৎপাত শুরু হতে পারে, এদেরকে সুপ্ত আগ্নেয়গিরি। তাহলে জাপানের ফুজিয়ামা একটা সুপ্ত আগ্নেয়গিরি, মনে রাখবেন। আকার আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে আবার নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিল্ড আগ্নেয়গিরি। শিল্ড মানে হচ্ছে বর্ম, ওই যে বুকে যে একটা বর্ম পরে না লোহার, এটাকে শিল্ড বলা হয়। অথবা বাম হাতে থাকে ঢাল, ঢাল আর কি। হাওয়াই দ্বীপপুঞ্জের মাওয়ানেলা, এটা হচ্ছে কি শিল্ড আগ্নেয়গিরি। আর এটা হচ্ছে কি স্ট্র্যাটো আগ্নেয়গিরি। জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত ভস্ম ও লাভার সমন্বয় স্তর সমূহ দ্বারা এই জাতীয় আগ্নেয়গিরি উৎপন্ন হয়। সিন্ডার কোন আগ্নেয়গিরি, এটা হচ্ছে মেক্সিকোর প্রেডিকটিন। সিন্ডার কোন, কোন আকৃতির, মোচাকৃতির। অগ্নুৎপাতের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ দেখি কি কি হয়। একটা হচ্ছে আগ্নেয় মালভূমি। এই লাভা যখন গঠিত হয়ে মালভূমির মতো উচ্চ ভূমি সৃষ্টি করে, প্যারালাল, ফ্ল্যাট, সেটাকে বলা হয় মালভূমি। যেমন ভারতের দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকাময় মালভূমি। আবার যখন সেটা পাহাড় সৃষ্টি করে উচ্চ আকৃতি, সেটাকে বলে আগ্নেয় পর্বত। ঠিক আছে। যেমন ইতালির ভিসুভিয়াস। প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন চলে রয়, খালিদের গান। আচ্ছা, তারপর বলেছে আগ্নেয় দ্বীপ। সমুদ্র মানে আসলে এখানে কিছু ছিল না, ছিল সমুদ্র। সমুদ্র সম্পূর্ণই ছিল পানি। হঠাৎ করে কি হলো, মাটির নিচ থেকে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়ে লাভা বেরোইলো। লাভা বেরোয় আবার পানির উপরে পড়লো। সেই পানিতে ঠান্ডা হয়ে জমে গেলো, কি এখানে দ্বীপের সৃষ্টি হয়ে গেল, পানি থেকে ভেসে গেল। ওইখানে এসে মানুষ বসবাস শুরু করলো। কথা বুঝতে পেরেছেন? আজব লাগে না জিনিসটা ভাবতে? এখন আমরা সেন্ট মার্টিন যাই, হঠাৎ করে দেখলেন সেন্ট মার্টিনের মাঝখানে হঠাৎ করে অগ্নিগিরি অগ্নুৎপাত সৃষ্টি হইলো। হঠাৎ করে এখানে একটা পাহাড়ের মতো দ্বীপ সৃষ্টি হয়ে গেল, গিয়ে মানুষ এখানে বসবাস শুরু করলো। সমুদ্রের তলদেশে লাভা সঞ্চিত দ্বীপ হচ্ছে আগ্নেয় দ্বীপ। প্রশান্ত মহাসাগরের যে হাওয়াই দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ। আচ্ছা, আগ্নেয় গহ্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং জাভা এই দুইটা দ্বীপের মধ্যবর্তী ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সৃষ্ট গহ্বর। আগ্নেয় হ্রদ আলাস্কার মাউন্ট আতাকামা এবং নিকারাগুয়ার কোসেগায়না এবং অ্যানিজোনা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য আগ্নেয় হ্রদ। হ্রদ মানে তো বুঝি আমরা লেক, চারদিকে পাহাড়, মাঝখানে পানি, এটাকে বলা হয় হ্রদ। আগ্নেয় সমভূমি মানে অগ্নুৎপাত হয়ে যদি কখনো সমভূমি উৎপন্ন হয়, সেটাকে আগ্নেয় সমভূমি বলা হয়। মালভূমি আর সমভূমি একই রকম। মালভূমি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উঁচু, আর সমভূমি হচ্ছে ভূপৃষ্ঠের লেয়ারে। উত্তর আমেরিকার স্নেক নদীর লাভা সমভূমিটা হচ্ছে আগ্নেয় সমভূমি। নতুন টপিক, ঘূর্ণিঝড়, সাইক্লোন। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে, ওই যে আমরা যেটা বলেছিলাম নরওয়েস্টার, সেটার কারণে, সেটার সঙ্গে যদি বিপরীতমুখী বায়ুর সংঘর্ষ হয়, এটা আমরা আবহাওয়া ক্লাসে ব্যাখ্যা করেছিলাম কিভাবে টর্নেডো এবং সাইক্লোন উৎপন্ন হয়। এই দুই বিপরীতমুখী বায়ু যখন সংঘর্ষ হয়, তখন বায়ু ঘুরপাক উৎপন্ন হয়। এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে। কোথাও টর্নেডো বলে, এই টরেন্টো কানাডা এলাকায় টর্নেডো বলে। কোথাও ইউরোপে সাইক্লোন বলে। আবার জাপানে হ্যারিকেন বলে। একই জিনিস ঘূর্ণিঝড়, বাংলাদেশে কালবৈশাখী ঘূর্ণিঝড় বলে। নাম যাই হোক না কেন, জিনিস একটাই, টর্নেডো। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ থাকে, এবং কেন্দ্রে অনেক সময় আগুনও জ্বলে যায়। যখন এত পরিমাণ তাপমাত্রা উৎপন্ন হয় যেখানে আগুন জ্বলে যায়, এই জন্য এটাকে হারিকেন বলা হয়। আমরা বলি না হারিকেন, চারদিকে কাঁচ, স্বচ্ছ কাঁচ, মাঝখানে আগুন জ্বলতেছে, এটাকে হারিকেন নামটা কোত্থেকে আসছে? দিস ইজ এ জাপানিজ ওয়ার্ড। জাপানের এরা এই ঘূর্ণিঝড়কে হ্যারিকেন ডাকে। ওদের পুরাতন লণ্ঠন ছিল হারিকেন। এই হারিকেনের সদৃশ বলে, চারদিকে বাতাস ঘুরতেছে, মাঝখানে আগুন, এই জন্য এটাকে হারিকেন নাম দিয়েছে তারা। বুঝতে পেরেছেন? ক্যান ইউ হিয়ার মি বয়েজ জি স্যার। এন্ড গার্লস? ওরা কি খুব বোরিং হ্যাঁ স্যার, লাগতেছে? শুনছি। না স্যার। আমাদের আগের কোর্সটা কে করেছিলেন? আমাদের ফেরদৌস স্যারের ক্লাস কেউ করেছিলেন? করেছিলাম স্যার। ফেরদৌস স্যারের এই ক্লাসগুলো করেছিলেন? স্যার ছিলাম স্যার। আচ্ছা,
ফেরদৌস স্যারকে চেঞ্জ করে আমি ক্লাস নিচ্ছি, আপনারা কি এতে একমত? ভোট কোন দিকে দিবেন, নাকি স্যার ফেরদৌস স্যারকে ভালো ফিরিয়ে? হয়েছে স্যার। স্যার ভালো আচ্ছা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করলাম। আপনারা বললে আমি অন্য নতুন টিচার আনতে পারি, আর যদি বলেন যে না স্যার চলবে, আপনার ক্লাসে চলবে, তাহলে আমি নিবো। কি বলেন আপনারা? স্যার ফেরদৌস স্যারের থেকে স্যার আপনার ক্লাসটা মানে সহজ না, বেশি ফেরদৌস স্যার না, জি স্যার। ফেরদৌস স্যার প্রসঙ্গ চেঞ্জ। নতুন কোনো টিচার আমরা সোর্স করবো কিনা, তিনি ভূগোল নিয়ে পড়া, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। স্যার আপনি যতটুকু যেভাবে বুঝেছেন স্যার এইটুকুর বাইরে মনে হয় না আর প্রয়োজন আছে স্যার, মানে অ্যাটলিস্ট স্যার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে চলবে, আমি চালিয়ে যাই যে কয়দিন চলে আর কি। জি স্যার। জি স্যার, আপনি যদি টাইম দিতে পারেন তাহলে তো আপনিই চলবেন। আর যদি না, টাইম দিতে আপনার টাইম পারবো। অল্প টাইম থাকে। দিতে পারি মানে কি, টাইম দিতেই হবে, দিস ইজ মাই কোর্স। মাই 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 অ্যাচিভমেন্ট ডিপেন্ডস অন সাকসেস রেট অফ আওয়ার কোর্স। সো এই আমার স্টুডেন্টদের সাকসেসফুল হওয়ার জন্য যা যা করতে হবে আমি তাই তাই করবো। আমি সব বাদ দিয়েছি, খেলাধুলা বাদ। গত গত পরের পর থেকে গত শুক্র শনিবার ছিল আমার লাস্ট টুর্নামেন্ট। আমি রবিবারে ইয়েতে চলে আসবো, কি বলে, ট্রেনিং এ চলে আসবো। এই জন্য আমি ডিসিশন নিয়েছি যে না, এই দুইটা টুর্নামেন্ট আমি খেলবো। খেলে আমি লাস্ট দুইটা টুর্নামেন্ট খেলে চলে আসছি, এই শীতে আর কোনো খেলা হবে না, টুর্নামেন্ট হবে। সো আর ক্লাস মিস যাবে না আপনাদের। আর এই সপ্তাহেও যে দুইটা ক্লাস গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ক্লাস মিস যাবে না। আচ্ছা, ভোলায় একটা ঘূর্ণিঝড় হয়েছিল 1970 সালে, তার নাম হয়েছিল ঘূর্ণিঝড় গোর্কি। মৃত্যু হয়েছিল এতে প্রায় 5 লাখ মানুষ। কম না কিন্তু, অনেক অনেক অনেক, 5 লাখ মানুষ। ভোলার তজুমুদ্দিন একটা উপজেলা আছে, এই গ্রামের, এই উপজেলার 46% মানুষ মারা গেছে, একটা উপজেলার অর্ধেক মানুষ মরে গেছে। চিন্তা করছেন, ভাবতে পেরেছেন? গত শতাব্দীর ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ দুর্যোগ ছিল ঘূর্ণিঝড় গোর্কি। বিংশ শতাব্দী, 1901 থেকে 2000 সাল পর্যন্ত এই শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ছিল এই ঘূর্ণিঝড়, 1970 সালের ঘূর্ণিঝড় গোর্কি। 1971 সালের 91 সালের ম্যারিয়ান ঘূর্ণিঝড় 1,38,000 মানুষ প্রাণ হারিয়েছে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 250 কিলোমিটার। ব্রিটিশ অপারেশন মান্না এবং মার্কিন অপারেশন সি এঞ্জেল, এই দুটো হচ্ছে ঝড় পরবর্তী ত্রাণ তৎপরতার নাম ছিল এই ঝড়ের জন্য। এটাতে, ওই ঝড়ের সময় আমার এক কাকা রেলওয়েতে চাকরি করতো, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ছিল, আহ চিটাগাং পোস্টিং ছিল। তা আমাদের বাড়ি তো ময়মনসিংহ। আমার আব্বু গল্প করে, তখন তোর জন্ম হয়েছে মাত্র, মানে আমি জন্ম হয়েছি মাত্র, ছোট, আম্মার কোলে। তা আমাকে রেখে আহ মেবি 1 বছরের বাচ্চা তখন, আমি কত জানি না। আব্বু, তখন মোবাইলের যুগ নাই, কোনো যোগাযোগ নাই, টেলিফোন নাই ওই যুগে। আর অফিসিয়াল টেলিফোন হয়তো ছিল ল্যান্ডফোন, সেগুলোও বিচ্ছিন্ন, তার যোগাযোগ বিচ্ছিন্ন। তখন আমাদের বাড়িতে মোটামুটি রাস্তাঘাট চিনি এরকম মানুষ আব্বুই ছিল, আব্বু গভর্নমেন্ট জব করে তখন, কৃষি ডিপার্টমেন্টে। তখন আব্বু সিদ্ধান্ত নিলে আমি নিয়ে যাব, আমার ভাই তো নাই, দেখি গিয়া লাশ খুঁজে পাওয়া যায় কিনা। তো আমাদেরকে রেখে বাড়ির সবার কাছে বিদায় নিয়ে আব্বু ময়মনসিংহ থেকে রওনা হয়েছে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে, তার আপন ছোট ভাইকে খুঁজে বের করবে, রেলওয়েতে চাকরি করে। যাই হোক, চট্টগ্রামে সে ভাইকে জীবিত পেয়েছে, মানে কি কি কল্পনা করেন আপনি? নিজেকে একবার বসান্ত ওই জায়গায়, মোবাইল নাই, ফোন নাই, বাড়িতেও জানাইতে পারতেছে না আমি কই আছি। এখন দিনে আমরা 10 বার ফোন করি, হ্যাঁ মা আমি আছি, যাইতাছি। 7 দিন পরে যখন ভাইকে নিয়ে ফিরে আসছে বাড়িতে, গ্রামের মানুষজন দেখে মানে উৎসব, যে দুই ভাই ফিরে আসছে যুদ্ধ জয় করে, বেঁচে আছে তারা। সিডর 2007 সালে, একটু আগে বললাম যেটা, গতিবেগ ছিল 223 কিলোমিটার, জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 15 থেকে 20 ফুট। সিডর একটা সিংহল ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে চোখ। সুনামি শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। সুনামি হয়েছিল 2004 সালে, সিডর 2007 সালে, আইলা 2009 সালে। উৎপত্তি কোথায় ছিল আইলার? উত্তর ভারত মহাসাগরে। মনে রাখবেন, এটা কিন্তু সাল চলে আসবে, এগুলো সাল কিন্তু আসবে। সব সাল ইম্পর্টেন্ট না, কিন্তু এই সালগুলো ইম্পর্টেন্ট। ঝড়টির ব্যাস ছিল প্রায় 300 কিলোমিটার এলাকা জুড়ে, যে ঘুরতেছিল যে বায়ু বায়ু ঘূর্ণিঝড়, 300 কিলোমিটার এলাকা জুড়ে
ঘূর্ণিঝড় হচ্ছিল। আইলা যে ভাষার শব্দ, মালে ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে ডলফিন বা শুশুক। মহাসেন 2013 সালে হইল। উৎপত্তিস্থল ছিল দক্ষিণ বঙ্গোপসাগরে। মহাসেনও একটা সিংহল ভাষার শব্দ। মোরা 2017 সালে হয়েছিল। শ্রীলঙ্কায় বন্যা এবং বাংলাদেশে 3 জন মারা গেছিল মোরা ঝড়ে। মোরা শব্দটি হচ্ছে থাই ভাষার। এর নাম হচ্ছে স্টার অফ দ্য সি, মানে সমুদ্রের তারা, সাগর তারা। ফণি, ওই যে বললাম 2019-20 সালে আমি যখন পিরোজপুর ছিলাম, এই তিনটাই আমার চোখের সামনে হয়েছে। 1 বছরে 2 বছরে, আমি 2 বছর ওখানে ছিলাম, ওই 2 বছরে তিনটা যখন ফণি যখন হইলো, তখন আমার এই এক্সপিরিয়েন্স প্রথম। একটানা 4 দিন আমি বাড়িতে যোগাযোগ করতে পারি নাই। আমি জীবিত আছি না মরে গেছি আম্মা জানে না। তো টেনশন করে নাই যদিও, কারণ ঝড় যেদিন হয়েছে সেদিন পর্যন্ত মোবাইলে নেটওয়ার্ক ছিল, কারণ মোবাইলের টাওয়ার গুলো একদিন ব্যাকআপ দেয়। ঝড় থেমে গেছে, পরের দিন মোবাইলের টাওয়ার নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে। কারেন্টও নাই, আমার মোবাইলও ডাউন হয়ে গেছে। না, কারেন্ট আছে, আমার মোবাইলের নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে। পরের দিন যখন কারেন্ট চলে গেছে, নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে, আমি অফিসে গেলাম। গিয়ে ল্যান্ড ফোনে আম্মাকে ফোন দিলাম, মা আমি ভালো আছি, চিন্তা করো না, আরো 2-3 দিন কারেন্ট আসবে না। যদি 2-3 দিনের বেশি হয়, 1 সপ্তাহ হয়, তাও টেনশন করো না, আমি ভালো আছি, আর কোনো ঝড় নাই, এটাই বড় কথা। আচ্ছা, ফাইন। পরে আহ এরপরের দিন যেটা হইলো, কারেন্টও চলে গেল। একটানা 3 দিন কারেন্ট নাই, ল্যান্ডফোন নাই, কোনো যোগাযোগ নাই, বাড়িতে কোনো নেটওয়ার্ক নাই। এদিকে কারেন্ট উৎপন্ন না হওয়ার কারণে, না থাকার কারণে, বরফ যেগুলা ছিল বরফ কলের, এই বরফ কল বন্ধ হয়ে গেল। এত এত ইলিশ মাছ তখন ধরা পড়তেছে, কিন্তু ইলিশ মাছ স্টোর করা যাচ্ছে না। 700 টাকা কেজি, 1 কেজি যে বড় সাইজের ইলিশ মাছ আমি কিনলাম 700 টাকা কেজি। 10টা ইলিশ মাছ কিনে বাড়িতে চলে আসছি। ধর তোর, কারেন্ট মারেন্ট নাই, অফিস টফিস বন্ধ, কি করবো? চলে আসছি বাড়িতে 10টা ইলিশ মাছ কিনা। পরে বৃহস্পতিবার, বুঝছেন? পরে 3 দিন পরে ফোন দিছে আমাকে, স্যার কারেন্ট আসছে, আসেন। পরে আমি গেছি। তো বুঝছেন, এরকম জায়গা আমি পার করে আসছি। পরে ফোন আর বুলবুল আর আমফান আমাকে ভয় পাই না, টেরি পাই নাই কিছু। স্যার সকল ক্যাডারেই কি স্যার প্রথম দিকে এরকম প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং দেয়? মানে এটা ডিপেন্ড করে, ভাগ্যের উপর ডিপেন্ড করে। শিক্ষা ক্যাডারে তো কাছে কাছে দেয়। আমার শিক্ষা ক্যাডারে একদম তার নিজের উপজেলার সাথে, উপজেলায় কলেজে পাইছে। আবার একই ক্যাডার, একই ক্লাসের বন্ধু ফার্স্ট পোস্টিং হয়েছিল সিরাজগঞ্জ, অনেক কষ্টে ট্রান্সফার হয়ে আসছে। উনি করবেন কি বলেন? জি স্যার। এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। আমার ফার্স্ট পোস্টিং ছিল মাদারীপুর। তারপর পোস্টিং হইলো কোথায়? প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মাদারীপুর থেকে আসলাম সচিবালয়ে, সেক্রেটারিয়েটে আমাদের একটা অফিস আছে, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট, তথ্য অধিদপ্তর। আমাদের তথ্য ক্যাডারের সবচেয়ে প্রধান জায়গায় হচ্ছে তথ্য অধিদপ্তর। ঠিক আছে? সবচেয়ে স্মার্ট অ্যান্ড ইংলিশ ফ্লুয়েন্সি কম্পিউটার ওই অফিসাররা তথ্য অধিদপ্তরে জব করে, এদেরকে বিভিন্ন মিনিস্ট্রিতে ডেপুটেশনে পাঠায় বা অ্যাটাচমেন্টে পাঠায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে। তা আমার এই প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠালো 2019 সালে শেষ দিকের কথা। যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি নামে একটা অফিস আছে, আগারগাঁও অফিস। তখন ওই যে সালমান এফ রহমান আর হচ্ছে কাজী আমিনুল ইসলাম। সালমান এফ রহমান হচ্ছে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা, আর কাজী আমিনুল ইসলাম হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, মানে বিডার চেয়ারম্যান। তো এই দুইটা সংস্থার কাজই হচ্ছে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট ডেকে আনা। 3 মাস 4 মাস কাজ করলাম। তো ওনাদের অ্যাক্টিভিটির কোনো কোনো জায়গায় আমার ভালো লাগছিল না, কয়েক জায়গায় আমি অবজেকশন দিলাম, এবং দেখলাম টাকা পয়সার ছড়াছড়ি। সাংবাদিক আসবে 30 জন, এরা 200 প্যাকেট নাস্তার আয়োজন করছে। প্রত্যেকটা প্যাকেট খুব ভালো রিচ খাবার, হয়তো 300 টাকা প্যাকেট হইতে পারে। 1,000 টাকা করে মানে বাজেট ধরছে, মিনিমাম 70-80 হাজার টাকা। বা আমার এক্স্যাক্টলি মনে নাই কত টাকা, 2-3 লাখ টাকা মনে হয় বাজেট ধরেছে। একটা মিটিং ডাকবে, সাংবাদিক নিয়ে একটা প্রেস কনফারেন্স করবে। অথচ এই প্রেস কনফারেন্স আমরা ঢাকা ময়মনসিংহ শহরে 10,000 টাকা বাজেটে করি। চিন্তা করেন, টাকা পয়সার ছড়াছড়ি। আর আরো এখন আমি কাজ পারি বলে আমাকে কাজ করতে হবে, অন্য ম্যাগাজিন বানাবে, নিউজ লেটার বানাবে, অমুক বানাবে, সেগুলা কাজ আমার দিয়ে দেয়, বলছে এটা আপনি ইয়ে করে দেন। মানে একরকম স্বেচ্ছাচারিতা। আমি আমি প্রতিবাদ করেছি, আমি থাকি নাই। পরে ব্যাড পলিটিক্স এর শিকার হয়েছি। শিকার হয়ে আমার পার্সোনাল ফেসবুকের একটা পোস্ট দেখে আমাকে ট্রান্সফার করেছে, বলেছে না এই ঘাওড়া লোক। আমি তৎকালীন সরকারের যে উপরের চেয়ারে বসে থাকে যেসব লোকেরা বসে বসে দুর্নীতি করে, তার উপর একটা ফেসবুক পোস্ট দিয়েছি। এবং আমি একটা লাইন লিখেছিলাম যে আমি জেলা পর্যায়ে চাকরি করেছি, এখন প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি করছি। করে দেখছি যে দেশের মানুষজন কিরকম রাক্ষস,
যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই টাইপের জ্বালাময়ী একটা পোস্ট দিয়েছিলাম। এবং একটা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে বলেছিলাম যে ওরা গাছের উপরেরটাও খায় তলেরটাও করায়, ওদের খায়া পেট ভরে না। কাদেরকে নিয়ে বলেছি আপনারা একটু চোখ কান খোলা রাখলে ফেসবুক নিউজ পেপার দেখলেই বুঝবেন যে কাদের বিরুদ্ধে এখন কথাবার্তা বলা হচ্ছে। তো এইসব পোস্ট ওদের জুনিয়র অফিসাররা, মানে আমারই ব্যাচমেটরা করছে কি, ওই যে সালমান এফ রহমান আর কাজী আমিনুল ইসলামের টেবিলে নিয়ে দিয়েছে, দেখেন আপনাদের পিয়ারো সাহেব তো আপনাদের বিরুদ্ধে লিখতেছে। যদিও আমি কারো নাম লিখি নাই, পরে আমার ট্রান্সফার করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি ট্রান্সফার হতে চাচ্ছিলাম, ওই ব্যাড পলিটিক্স এর চাকরির মধ্যে আমি করতে চাইনি। আমি স্বাধীনতা চেয়েছিলাম, আমি গ্রামের মানুষ, সবুজ প্রকৃতির মানুষ, জেলা পর্যায়ে থাকতে চেয়েছিলাম। এই জন্য ওখানকার এই কর্পোরেট জব, ঢাকা শহরে ইট পাথরে বড় বড় ইন্টারকন্টিনেন্টাল আর সেরাটন আর ইয়াতে খাওয়া, এসব আমার মজা লাগতো না। আমি চলে আসছি ঢাকা থেকে, বুঝছেন। আমি অনেক আগে থেকে অনেক প্রতিবাদী মানুষ ছিলাম, কিন্তু 2000 ময়মনসিং পোস্টিং হওয়ার পর থেকে আমি খুব সাইলেন্ট আছি, কারণ আরামে চাকরি করতেছি থাকি। কথা বুঝছেন, নাহলে আমার ফেসবুকের এই যে ঘটনাগুলো ঘটলো আমার ফেসবুকের লেখার তোরে, এবং এখনো যা ঘটতেছে, মানুষ টিকতে পারতো না। এই জন্য এখন আমি ওইসব লেখা বাদ দিছি, ব্লগ লেখা বাদ দিয়েছি। এখন কদম আলী স্যার শুধু ফানি ফানি পোস্ট দেয়, বুঝতে পেরেছেন, ফান নিয়ে আছি আর কি। জি স্যার। স্যার ময়মনসিংহ এমনিও খুব শান্ত এলাকা স্যার, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে। না, শান্ত অশান্ত কথা না, আমার নিজের জেলা, বাড়িতে আছি, আমার অসুস্থ মায়ের সাথে আছি, এর চেয়ে বড় শান্তি কি আছে? আমার জিমনেশিয়াম, আমার ছোটবেলা সেই বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতেছি, এর চেয়ে শান্তি আর কি হইতে পারে? চাকরি, বিকালে ব্রহ্মপুত্র পাড়ে গিয়ে একটু বসতে পারি, এর চেয়ে শান্তি আর কি হইতে পারে? স্যার দোকানপাট ফোনই। তো বন্ধ করে দিয়েছে স্যার। হ্যাঁ। দোকানপাট বন্ধ করে দিয়েছে স্যার, পার্কের নিচে যেগুলো। হ্যাঁ, দেখলাম, ভালো হয়েছে। অসামাজিক কাজকর্ম হইতো, মানুষ ঘুরতে যাবে ঘুরতে যাবে ঘুরবে, দোকানপাট কিসের আবার? আচ্ছা, ফণির গতিবেগ ছিল ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার, বেশি ভয়ঙ্কর না, মোটামুটি ভয়ঙ্কর। বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের উড়িষ্যা, আমরা যেটাকে বলি বাংলা বিহার উড়িষ্যা, ইংলিশে বলে ওড়িশা। বুলবুল 2019 সালে প্রভাবিত অঞ্চল হচ্ছে মায়ানমার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশে প্রথম আঘাত হানে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে, মানে ইয়ারা, সুন্দরবনটা আছে না, সুন্দরবন ভেঙে ঢুকে, যার কারণে বাংলাদেশের মানুষ বেঁচে গেছে, ক্ষয়ক্ষতি হয় নাই। যদি সুন্দরবন দিয়ে না ঢুকে বরগুনা দিয়ে ঢুকতো, বরিশাল দিয়ে ঢুকতো, চিটাগাং দিয়ে ঢুকতো, তাহলেই দেখতেন কয়েক হাজার মানুষ মারা যেত। আমফান 2020 সালে, তখনও আমি পিরোজপুর। ফণী, বুলবুল, আমফান, এই তিনটা আমি পিরোজপুর থেকে ফেস করেছি। থাই ভাষার শব্দ অর্থ দৃঢ়তা বা স্বাধীন চিত্ত বা শক্তি। উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। গতিবেগ ছিল ঘন্টায় 112 থেকে 185 কিলোমিটার। সর্বোচ্চ মহাবিপদ সংকেত ছিল 10 নং বিপদ সংকেত কোথায়? মংলা ও পায়রা, এটাও কিন্তু একই জায়গা দিয়ে ঢুকছে, বঙ্গোপসাগর দিয়ে ঢুকছে। বাংলাদেশের ম্যাক্সিমাম ঝড়গুলো বঙ্গোপসাগর দিয়েই ঢুকে, কিন্তু খেয়াল করে। আঘাত হেনে যে 26টি জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা সাতক্ষীরা। কেন? ওই যে কোনার জেলাটার নামই সাতক্ষীরা। বাংলাদেশের একদম কোনার জেলাটা সাতক্ষীরা, আর একদম কোনার উপজেলাটার নাম হচ্ছে শ্যামনগর। পানিশমেন্ট ট্রান্সফারের জায়গায় এটা। ভাগ্যিস আমারে শ্যামনগরে দেয় নাই। আমি যদি জেলা তথ্য অফিসার নয় উপজেলা নির্বাহী অফিসার হইতাম, তাহলে আমার শ্যামনগরে পাঠাইতো, বুঝছেন। আর বাগেরহাট জেলা হয়তো খালি ছিল না, এই জন্য আমার পিরোজপুর পাঠাই দিচ্ছে পানিশমেন্ট ট্রান্সফার। কিন্তু এই পানিশমেন্ট আমার জন্য সাপে বর হয়ে এনেছিল। অনেক কিছু দেখেছি জীবনে, অনেক কিছু শিখেছি, আরো কিছু শেখার বাকি আছে। ঘূর্ণিঝড়ের প্রাক্কালে সমুদ্র বন্দরগুলোতে 1 থেকে 11 পর্যন্ত সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য 4 ধরনের সতর্ক সংকেত প্রচার করা হয়। 10 নাম্বার সংকেত গুলো দেখানো হয়েছিল, আমি 11 সংকেত এখনো পাই নাই, আমি 1 থেকে 10 পর্যন্তই পেয়েছি। টর্নেডো, বায়ুমণ্ডলীয় গোলযোগের কারণে দহন ও সম্পদ বিধ্বংসকারী দুর্যোগ। আচ্ছা, অলরেডি এটা আমরা বলেছি। দেশে প্রলয়ঙ্করী টর্নেডো হয় মানিকগঞ্জে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অনেক মানুষ মারা যায়। 26 এপ্রিল 1989 সালে নদী ভাঙ্গন হচ্ছে রিভার ইরোশন। নদী খাতে পানি প্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে নদী ভাঙ্গন বলে। নতুন টপিক। তো আমরা জানি নদী যখন প্রবাহিত হয় পাহাড় থেকে সে পলি মাটি ক্যারি করে আনে। এই পলি মাটিগুলো যখন নদীর তলদেশে জমে যায়,
তখনই সেখানে পলিমাটি জমে জমে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। আর ভরাট হওয়ার কারণে এই পানি ডান দিকে ডানে বামে প্রবাহিত হয়, এবং ডানে বামের পার্কে ভেঙে ভেঙে প্রবাহিত হয়। তখন এটাকে নদী ভাঙন বলে। আমরা কয়েকদিন পর করে আপনারা ফেসবুকে আলোড়ন দেখেন কিনা যে নড়িয়াকে বাঁচাও, সরকারের প্রতি ইয়া তোলে মানুষ। পদ্মা নদীর একটা ইয়া হচ্ছে নড়িয়া, শরীয়তপুর উপজেলার এই নড়িয়ায় প্রচুর নদী ভাঙন হয়। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমার চার্জ শেষ, যদি ল্যাপটপ অফ হয়ে যায় তাহলে বুঝে নেন ক্লাস শেষ। আমার মনে হয় ক্লাসটা শেষ করে দিই আজকে, এমনিও শেষ করা যাবে না। জি স্যার, স্যার দুর্যোগ ব্যবস্থাপনা চক্র থেকে স্যার বাকিটা আরেকদিন করা যাবে স্যার। হ্যাঁ, এটা এমনি তো আজকে একদিনে শেষ হবে না, আমরা বরং এখানে আপাতত স্থগিত দিই, কেমন? জি স্যার। আচ্ছা, তাহলে ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। স্যার, বলেন। স্যার আমাদের নেক্সট মান্থলি এক্সামে স্যার বলেন, রিভিশন, স্যার নেক্সট মান্থলি এক্সামে রিভিশনে কতটুকু সিলেবাস থাকবে স্যার? এটা এখন আলোচনা করিনি, আমি একটু আমার সাথে আলোচনা করে পরে জানাই, কেমন? ওকে স্যার। তো আচ্ছা, এটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশ বিষয়গুলি যদি আমরা অর্ধেক দিয়ে দিই তাহলে হয় না, যেহেতু বড়